অভিমানে ঠোঁট তীর তীর করে কাঁপছে অনুর। একটা গোটা দিন পেরিয়ে নিঃশব্দে রাত নেমেছে। আবারও অনেক দিন পর আঁধারে দৃঢ় প্রাচীর ভেদ করে ধীরে ধীরে ভোর হাওয়া দেখল অনামিকার সজল চোখ। বিছানা থেকে উঠে জানালার সামনে এসে দাঁড়ায় সে। পর্দাটা ধীরে ধীরে সরিয়ে বাইরে তাকায়। ভোর হচ্ছে। আকাশে সূর্যের লাল আভা দেখা দিতে শুরু করেছে। রাস্তার কুকুরগুলো এখন কুণ্ডলি পাকিয়ে ঘুমোচ্ছে। সারা রাতের চিৎকারে তারা নিজেরাই এখন খুব ক্লান্ত। ওদের বাড়ির নিচে রাস্তার উল্টো দিকে গোপাল কাকুর চায়ের দোকান খুলতে শুরু হয়েছে। গোপাল কাকু এবার উনুন ধরাবে, দোকান পরিষ্কার করবে, ঝাড় দেবে, দোকানের সামনে জল দেবে। কিন্তু এত কিছু অনামিকা দেখেও যেন দেখতে পাচ্ছে না। তার মাথায় একটাই বিষয় ঘুরছে, অনিন্দ কেন এখনো একটাও ফোন করল না? অনামিকা তো এতগুলো ফোন আর মেসেজ করেছিল, অনিন্দ কি একটাও দেখেনি? নির্ঘুম রাত কাটিয়ে প্রতিটা মুহূর্ত অপেক্ষা করেছে কাছের মানুষটার একটা মেসেজের। হঠাৎ তার মনে পড়ল, আরে রাগের মাথায় সে তো নিজের মোবাইলটাই অফ করে রেখেছে। ফোন বন্ধ থাকলে কোনো মেসেজ পৌঁছানো কি সম্ভব? না, তা সম্ভব নয়। কি মনে হতেই সে খাটের পাশের টেবিল থেকে ফোন তুলে অন করল। ক্ষণিকের জন্য এই সম্ভাবনাটুকুই বুকের মধ্যে আঁকড়ে ধরে অপেক্ষা করল যে হয়তো অনিন্দর একটা মিসড কল আসবে বা কিছু মেসেজ ঢুকবে। কিন্তু সব সম্ভাবনা কি সত্যি হয়? বয়স 25-এর কোটা পেরোলেও মনটা বড্ড ছেলে মানুষ অনুর। তাই খুব ছোট ছোট মন খারাপগুলো অনেক বেশি বেশি করে কষ্ট দেয় তাকে। আচ্ছা, অনামিকার কষ্ট অনিন্দ কি একটুও বুঝল না? গত রাতে দাশগুপ্ত ভিলা যেন উৎসবের আনন্দে মেতে উঠেছিল। মায়াবী আলো, দামি পারফিউমের গন্ধ আর অভিজাত অতিথিদের মৃদু গুঞ্জনে বসার ঘরটা একেবারে গমগম করছিল। এই গেট টুগেদারের উপলক্ষটা প্রথমে সাধারণ মনে হলেও পার্টির মাঝপথে স্বয়ং সুনির্মল দাশগুপ্ত অর্থাৎ অনামিকার বাবা হঠাৎই একটি অ্যানাউন্সমেন্ট করে বসেন। তিনি বেশ গর্বের সাথে ঘোষণা করলেন তার একমাত্র মেয়ে অনামিকার সাথে তার দীর্ঘদিনের বিজনেস পার্টনার হিমাংশু ভদ্রের একমাত্র ছেলে দুর্গেশ ভদ্রের বিবাহ ঠিক হয়েছে। উপস্থিত অতিথিদের করতালিতে ফেটে পড়ল হলঘর। হিমাংশুবাবু আর দুর্গেশ ছাড়াও সেখানে উপস্থিত ছিলেন সুনির্মলবাবুর পারিবারিক বন্ধু অনিমেষ বসু, তার স্ত্রী, 2 ছেলে। পাশের বাড়ির মিস্টার এবং মিসেস রায়ও বাদ যাননি। এছাড়াও সুনির্মল দাশগুপ্তের কয়েকজন বিজনেস পার্টনারও উপস্থিত ছিলেন। সবাই যখন উচ্ছ্বাসে মত্ত, তখন অনামিকা এক কোণে পাথরের মূর্তির মতন দাঁড়িয়ে। কারণ তার জীবনের এত বড় ডিসিশন নেওয়ার আগে তার বাবা তাকে একবারও জিজ্ঞেস করার প্রয়োজন বোধ করেননি। তার পৃথিবীটা যেন মুহূর্তের মধ্যে দুমড়ে মুচড়ে গেল। তার মনের কথা একবারও জানতে চাওয়া হলো না। আর ঠিক সেই সময় এই পার্টির আরেক প্রান্তে দাঁড়িয়েছিলেন মিস্টার সান্যাল এবং তার ফার্মের তরুণ ও দক্ষ ইঞ্জিনিয়ার অনিন্দ। অনিন্দর এখানে আসাটা ছিল নিতান্তই কাকতালীয়। মিস্টার সান্যালের ইঞ্জিনিয়ারিং ফার্মের সাথে সুনির্মলবাবুর কোম্পানির একটা বড় প্রজেক্টের চুক্তি হওয়ার কথা আজ। অনিন্দ সেই প্রজেক্টের লিড ইঞ্জিনিয়ার। তাই মিস্টার সান্যাল একরকম জোর করেই তাকে নিয়ে এসেছেন, যাতে ফিউচার ক্লায়েন্টের সাথে একটু পরিচিতি বাড়ে। আজকের সন্ধ্যেটা অনামিকার কাছে অন্য সব সাধারণ পার্টির মতো ছিল না। ছিল একরাশ গোপন উত্তেজনা আর ভালো লাগা। অনিন্দ যে আজ এই পার্টিতে আসছে সেই খবরটা অনামিকা আগেই জানত। কাল রাতেই অনিন্দ তাকে ফোন করে জানিয়েছিল, হ্যালো অনু, তোমার বাবার কোম্পানির নতুন প্রজেক্টটা কিন্তু আমি লিড করছি, আর মিস্টার সান্যাল আমাকে কাল তোমাদের বাড়িতেই নিয়ে যাচ্ছেন। খবরটা শুনে খুশিতে মনটা নেচে উঠেছিল অনামিকার। সে ভেবেছিল এটাই তো সুবর্ণ সুযোগ।
অনিন্দ তার কাজের দক্ষতা আর বুদ্ধিমত্তা দিয়ে নিশ্চয়ই বাবার মন জয় করে নেবে। বাবার সাথে একবার অনিন্দর ভালো পরিচিতি আর সদ্ভাব তৈরি হয়ে গেলে আগামী দিনে তাদের সম্পর্কের কথাটা বলা অনেক সহজ হবে। বাবা অন্তত অনিন্দকে অচেনা বা অযোগ্য বলে উড়িয়ে দিতে পারবেন না। মনে মনে একটা সুন্দর ভবিষ্যতের ছবি এঁকে রেখেছিল অনামিকা। কিন্তু ভাগ্যের লিখন যে অন্য ছিল তা কে জানত। হঠাৎ যখন সুনির্মলবাবু অ্যাটেনশন বলে সবার দৃষ্টি আকর্ষণ করলেন, অনামিকা ভেবেছিল বাবা হয়তো অনিন্দদের সাথে নতুন প্রজেক্টের ঘোষণাই করবেন। সে গর্বিত চোখে বাবার দিকেই তাকিয়েছিল। কিন্তু বাবার অ্যানাউন্সমেন্ট শুনে তার পায়ের তলার মাটি সরে গেল। মুহূর্তের মধ্যে তার সাজানো স্বপ্নের প্রাসাদ তাসের ঘরের মতো লুটিয়ে পড়ল। অনিন্দর সাথে বাবার পরিচিতি করিয়ে সম্পর্ক সহজ করার যে পরিকল্পনা সে করেছিল তা এক নিমেষে অর্থহীন হয়ে গেল। অনামিকা ফ্যালফ্যাল করে অনিন্দর দিকে তাকিয়ে রইল। অনিন্দর চোখেও তখন এক অবিশ্বাস্য দৃষ্টি। যে মানুষটাকে নিজের বাড়িতে দেখে সে ভেবেছিল সব মুশকিল আসান হবে, আজ সেই মানুষটার সামনেই তার জীবনের সবচেয়ে বড় ট্র্যাজেডি ঘটে গেল। মিস্টার সান্যাল অনিন্দকে নিয়ে গেলেন সুনির্মল বাবুর দিকে। হ্যালো মিস্টার দাশগুপ্ত, অনেক অভিনন্দন মেয়ের বিয়ের জন্য। মিস্টার সান্যাল হাসি মুখে করমর্দন করলেন। তারপর অনিন্দর দিকে নির্দেশ করে বললেন, আর আলাপ করিয়ে দিই, এই হলো অনিন্দ, আমাদের ফার্মের সবচেয়ে ব্রাইট ইঞ্জিনিয়ার। আপনার কোম্পানির সাথে যে নতুন প্রজেক্টটা সাইন হচ্ছে ও সেটাই লিড করবে। সুনির্মলবাবু অনিন্দকে আপাদমস্তক একবার দেখে নিলেন। ছেলেটার চোখে মুখে একটা বুদ্ধিদীপ্ত ভাব আছে। তিনি হেসে বললেন, বাহ, খুব ভালো। ইয়াং ব্লাডই তো দরকার নতুন প্রজেক্টের জন্য, কি বলুন মিস্টার সান্যাল? হ্যাঁ, যা বলেছেন। অনিন্দ নিজেকে সামলে নিয়ে বিনীতভাবে নমস্কার করল। প্রজেক্ট নিয়ে 2-4টে কথাও শুরু হলো। অনিন্দ চেষ্টা করছিল নিজেকে স্বাভাবিক রাখার, প্রফেশনাল থাকার। কিন্তু হাজার চেষ্টা করেও তার অবাধ্য চোখ বারবার চলে যাচ্ছিল হলঘরের অন্য প্রান্তে দাঁড়িয়ে থাকা অনামিকার দিকে। অনামিকার সেই ফ্যাকাশে মুখ, ছলছলে চোখ। অনিন্দ কিছুতেই মন বসাতে পারছিল না সুনির্মলবাবু আর মিস্টার সান্যালের কথায়। বার দুয়েক অনিন্দকে অন্যমনস্ক হতে দেখে এবং তার দৃষ্টি অনুসরণ করে সুনির্মলবাবু বিষয়টা লক্ষ্য করলেন। তবে তিনি ভাবলেন, নতুন ছেলে হয়তো তার সুন্দরী মেয়েকে দেখে একটু কৌতূহলী হয়েছে। তিনি মুচকি হেসে হাত নেড়ে অনামিকাকে ডাকলেন, অনুমা, একটু এদিকে আয় তো। বাবার ডাক শুনে অনামিকা যন্ত্রের মতন এগিয়ে এলো। তার পা চলছে না, তবু আসতে হলো। অনিন্দর ঠিক সামনাসামনি এসে দাঁড়ালো সে। তখন দুজনের বুকের ভেতরে ঝড় চলছে, অথচ বাইরে তারা একে অপরের সম্পূর্ণ অচেনা। সুনির্মলবাবু অনামিকার কাঁধে হাত রেখে অনিন্দর দিকে তাকিয়ে বললেন, অনিন্দ, আলাপ করিয়ে দিই, এ হলো আমার একমাত্র কন্যা অনামিকা। আমার পুরো পৃথিবী বলতে পারো। তারপর অনামিকার দিকে ফিরে বললেন, অনু, ইনি হলেন অনিন্দ রায়, মিস্টার সান্যালের ফার্মের লিড ইঞ্জিনিয়ার। আমাদের নতুন প্রজেক্টটা উনি সামলাবেন। ভেরি ট্যালেন্টেড বয়। অনিন্দ কোনো মতে ঢোক গিলে নমস্কার করে বলল, নমস্কার মিস দাশগুপ্ত। অনামিকাও হাত জোড় করে অস্ফুট স্বরে বলল, নমস্কার। তাদের দুজনের সেই দৃষ্টি বিনিময়ের ভাষা সুনির্মলবাবু বা মিস্টার সান্যাল কেউই পড়তে পারলেন না। সেখানে লেখা ছিল একরাশ অভিমান, না বলা ভালোবাসা আর হারিয়ে ফেলার তীব্র যন্ত্রণা। হঠাৎই অনিন্দর মনের ভিতর তখন এক অদ্ভুত বিষক্রিয়া শুরু হলো। সে ভাবল, অনামিকা কি তবে সব জানত? সে কি আগে থেকেই জানতো আজ তার এঙ্গেজমেন্টের ঘোষণা হবে? জেনেও সে অনিন্দকে আজ একবারও বাধা দেয়নি এখানে আসার জন্য। কেন? তাকে অপমান করার জন্য? অনিন্দর মনে হলো অনামিকা হয়তো তাকে দেখিয়ে দিতে চাইল, দেখো অনিন্দ, তুমি সামান্য এক ইঞ্জিনিয়ার, আর আমার বাবা আমার জন্য এক রাজপুত্র ঠিক করে রেখেছে। বিয়ের আগে আমি তোমার সাথে ঘুরতেই পারি,
কিন্তু বিয়ে আমি আমার বাবার পছন্দ মতোই করব। অনিন্দার মনে হলো গত 3 বছরের ভালোবাসাটা আসলে অনামিকার কাছে একটা সময় কাটানোর খেলা ছিল, আর আজকের এই পার্টিটা সেই খেলারই এক নিষ্ঠুর সমাপ্তি। অনামিকার ওই চুপ করে দাঁড়িয়ে থাকাটাকে তার মনে হলো নীরব সম্মতি। সুনির্মলবাবু তখনও অতিথিদের সাথেই কথা বলছেন। হঠাৎই অনিন্দ আর নিজেকে ধরে রাখতে পারল না। তার মনে হলো এই ঘরের বাতাস তার দম বন্ধ করে দিচ্ছে। সে হাতের কাঁচের গ্লাসটা পাশের টেবিলে এত জোরে রাখল যে সেটা প্রায় ভেঙে যাওয়ার উপক্রম হলো। মিস্টার সান্যাল কিছু বুঝে ওঠার আগেই অনিন্দ হড়বড় করে বলল, স্যার, আমার শরীরটা খুব খারাপ লাগছে, আমি আজকে আসছি। মিস্টার সান্যাল অবাক হয়ে কিছু বলতে যাচ্ছিলেন, কিন্তু অনিন্দ উত্তরের অপেক্ষা না করেই ঝড়ের বেগে বেরিয়ে গেল হলরুম থেকে। বেরোনোর সময় অনামিকা একবার করুণ চোখে তার দিকে তাকিয়েছিল, হয়তো কিছু বলতেও চেয়েছিল, কিন্তু অনিন্দ সেই দৃষ্টির দিকে আর তাকায়নি। তার বুকে তখন বিশ্বাসঘাতকতার জ্বালা। সে মনে মনে ঠিক করে নিল, যে মেয়ে তাকে এভাবে সবার সামনে ছোট করতে পারে, ডেকে এনে অপমান করতে পারে, তার সাথে আর কোনো সম্পর্ক সে রাখবে না। দাশগুপ্ত ভিলা থেকে রাস্তায় বেরিয়েই সে পকেট থেকে ফোনটা বার করে সুইচ অফ করে দিল। রাস্তায় দাঁড়িয়ে ট্যাক্সি খুঁজতে লাগলো অনিন্দ। অনিন্দ জানত অনামিকা কল করবে, হয়তো মিথ্যে অজুহাত দেবে, কিন্তু অনিন্দ আর কোনো মিথ্যে শুনতে চায় না। সে তীব্র অভিমান আর ভুল বোঝাবুঝি বুকে নিয়েই সে নিজেকে সবার থেকে বিচ্ছিন্ন করে ফেলল। আর ওদিকে অনামিকা, যে কিনা অনিন্দকে ভরসা করার জন্য পাগল হয়ে যাচ্ছিল, সে বুঝতেই পারল না কেন তার ভালোবাসার মানুষটা এইভাবে দাশগুপ্ত ভিলা ছেড়ে একরকম তাড়াহুড়ো করে বেরিয়ে পড়ল। এত আলো, হইচই, খাওয়া দাওয়ার মাঝে হাসি মুখে সব কিছুই মেনে নিতে হচ্ছিল অনামিকাকে। চোখ ফেটে জল এলেও সেইটুকু আড়াল করতে হয় অনুকে বাবার সম্মানের ভয়। আজ তার মায়ের কথা বড্ড মনে পড়ছে। কেন হঠাৎ করে তাকে নিঃসঙ্গ করে চলে গিয়েছিল মা? মা থাকলে হয়তো আজ দৃশ্যটা অন্যরকম হতো। এই বাড়ির চিলেকোঠার ছাদটা মৈত্রী দেবীর খুব পছন্দের জায়গা ছিল। সুনির্মলবাবু এবং মৈত্রী দেবীর সম্পর্কটা খুব সহজ স্বাভাবিক ছিল না। সংসার থেকে পাওয়া সমস্ত ক্ষোভ, নিজের জমানো অভিমান, দুঃখ, কষ্ট তিনি যত্ন করে গুছিয়ে রেখেছিলেন সেখানেই। দাশগুপ্ত পরিবারের কর্ত্রী হয়েও তার জীবনে এতটুকু শান্তি ছিল না। সুনির্মলবাবুর কথাই এই সংসারের শেষ কথা। মৈত্রী দেবীর ইচ্ছা, ভালো লাগা আস্তে আস্তে মরে গেছিল। স্বামীর কাছ থেকে অনাদর, অসম্মান, অপমান পেতে পেতে তিনি একটা সময় নিজেকে গুটিয়ে নিয়েছিলেন। একসময় হীনমন্যতা জেঁকে বসেছিল তার। তারপর মেয়েকে যখন সুনির্মলবাবু পড়াশুনোর জন্য হোস্টেলে পাঠিয়ে দিলেন মায়ের সাথে পরামর্শ না করেই, তখন সেই নিঃসঙ্গ মানুষটা আস্তে আস্তে ডিপ্রেশনে চলে গিয়েছিলেন। একদিন দুপুরে ওই চিলেকোঠার ছোট্ট ঘরেই গলায় দড়ি দিয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন মৈত্রী দেবী। দুনিয়া, সমাজ সবাই জানে মৈত্রী দেবী আত্মহত্যা করেছিলেন, কিন্তু অনামিকা জানে তার মৃত্যুর জন্য কে দায়ী। ওটা আত্মহত্যা ছিল না, ওটা ছিল খুন। অনামিকা যখন স্কুল কলেজের গণ্ডি পেরিয়ে বাবার কাছে বাড়িতে ফিরে আসে, মাঝে অনেক বছর কেটে গেছে। মায়ের স্মৃতিও আস্তে আস্তে ঝাপসা হতে শুরু করেছিল। এমনই একটা সময় একদিন দুপুরে চিলেকোঠার ঘরে বসে অনামিকা গল্পের বই পড়ছিল। আর তখনই হঠাৎই মায়ের ট্রাঙ্কটা সে দেখতে পায়। গভীর কৌতূহলে সেই ট্রাঙ্ক খুলে তার মধ্যে মায়ের নানা রকম জিনিস, কয়েকটা শাড়ি, কয়েকটা চুলের কাঁটা, আর তার সাথে একটা ডায়েরি খুঁজে পায়। সেই ডায়েরি পড়ে সে হতভম্ব হয়ে যায়। ছোটবেলায় মাকে যে কত কষ্ট সহ্য করতে হয়েছে, কত অপমান সহ্য করতে হয়েছে, সে ডায়েরি পড়ে সে সবটা জানতে পারে। তার মায়ের মৃত্যুটা যে স্বাভাবিক ছিল না
সেটা যে একটা খুন ছিল সেটাও সে জানতে পারে। রাতে খাবার টেবিলে অনামিকা সুনির্মল বাবুকে চিলেকোঠার ঘর থেকে পাওয়া মৈত্রী দেবীর ডায়েরিটা দেখায়। আর সেদিনই সুনির্মল বাবু ঠিক করে ফেলেন এই মেয়েকে বেশি দিন এই বাড়িতে রাখলে সব সত্যি সামনে আসতে বাধ্য। সেদিনের সেই রাতেই তিনি ঠিক করে ফেলেন অনামিকার বিয়ে দিতে হবে যত তাড়াতাড়ি সম্ভব। অনামিকা এমনিতে খুব চুপচাপ অন্তর্মুখী, কোনোদিন তার মনের কথা বাবাকে ঘুণাক্ষরেও জানতে দেয়নি। হস্টেল জীবন শেষ করে গ্র্যাজুয়েশনের পর সেই দাশগুপ্ত ভিলাতেই ফিরে আসতে হলো তাকে। সুনির্মলবাবু তখন নিজের ব্যবসায় এতটাই মগ্ন যে মেয়ের ফিরে আসা, তার মনের অবস্থার খোঁজ নেওয়ার সময় তার ছিল না। বিশাল অট্টালিকা, কাজের লোক আর অগাধ বিলাসিতা, কিন্তু কোথাও এতটুকু প্রাণের স্পন্দন ছিল না। মায়ের ডায়েরিটা বাবাকে দেখানোর পর থেকেই বাবার কড়া শাসন শুরু হলো। বাড়ির পরিবেশ গুমোট হতে শুরু করলো। আর সেই পরিবেশ থেকে মুক্তি পেতেই অনামিকা চাকরির সন্ধান শুরু করলো। যদিও সুনির্মলবাবুর খুব একটা ইচ্ছা ছিল না অনামিকার চাকরি করাতে, কারণ তাতে সুনির্মলবাবুর মান সম্মান যথেষ্ট নষ্ট হবে। কিন্তু চাকরি করব বললেই তো আর চাকরি পাওয়া যায় না। একদিকে অনামিকা চাকরির সন্ধান করতে লাগলো, অন্যদিকে দুপুরবেলায় সে ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ ক্লাসে ভর্তি হলো। আর ক্লাস শেষে লেক মার্কেটের পিছনের একটা ছোট্ট লাইব্রেরি কাম ক্যাফেতে সময়টা কাটাতে শুরু করলো। ওটাই ছিল তার অক্সিজেনের মতো বাড়ির দম বন্ধ করা পরিবেশে। বইয়ের গন্ধমাখা এই নির্জনতায় সে যেন নিজেকেই খুঁজে পেত। চিলেকোঠার ঘরটা বাবা চিরদিনের মতন তালা বন্ধ করে দিয়েছেন। সেখানে গিয়ে যে বই পড়বে তার উপায় নেই। তাই সে মাঝে মাঝেই ক্লাস শেষে এই লাইব্রেরি কাম ক্যাফেতে চলে আসতো। মাঝে মাঝে দু একটা বন্ধু বান্ধবের সাথে এখানেই দেখা করত। আর লাইব্রেরির ঠিক শেষ প্রান্তের জানালার ধারে টেবিলটা ছিল অনিন্দর অলিখিত জায়গা। ছেলেটাকে অনামিকা রোজ দেখে। সাধারণ চেহারার, চোখে মুখে এক ধরনের ক্লান্তির ছাপ, কিন্তু ল্যাপটপের দিকে তাকিয়ে থাকার সময় একটা অদম্য জেদ ফুটে ওঠে তার চেহারায়। অনামিকা লক্ষ্য করেছে ছেলেটা ঘন্টার পর ঘন্টা ওখানেই বসে থাকে। কখনো টাইপ করে, কখনো বা কাগজের স্তূপে মুখ গুঁজে নোটস নেয়, আর একের পর এক কফি খায়। সেদিন বিকেলটা ছিল একটু অন্যরকম। বাইরে ঝিরঝির করে বৃষ্টি পড়ছে, একটু ঠান্ডা ঠান্ডা ভাব। ক্যাফের ভিতরে আবছা আলো অন্ধকারে একটা খুব সুন্দর মায়াবী পরিবেশের সৃষ্টি হয়েছে। অনামিকা শেলফ থেকে একটা উঁচুতে রাখা বই নামাতে গেল। বইটা নাগালে পেলেও হাত নামানোর সময় কনুইয়ের ধাক্কাটা গিয়ে লাগলো ঠিক পেছনের টেবিলে। মুহূর্তের অসাবধানতা, আর তাতেই অনিন্দর টেবিলের ওপর রাখা কফির মগটা উল্টে গেল। গরম কফি ঝরঝর করে গড়িয়ে পড়ল ল্যাপটপের পাশে খোলা ডায়েরি আর এক গাদা কাগজের উপর। নীল কালিতে লেখাগুলো চোখের সামনে কফির বাদামি রঙে ধুয়ে একাকার হয়ে যেতে লাগলো। অনামিকার বুকের ভিতরটা ধক করে উঠল। তার পা নড়ল না, গলা দিয়ে কোনো শব্দ বেরোল না। সে ভয়ে কুঁকড়ে গিয়ে বিড়বিড় করে বারবার সরি সরি বলছিল, কিন্তু তার মনের ভিতরে চিত্রটা ছিল ভয়াবহ। তার চোখের সামনে ভেসে উঠল ছোটবেলারই একটা স্মৃতি। একবার ড্রয়িং রুমের একটা দামি ফুলদানি সে ভেঙে ফেলেছিল ভুল করে। সুনির্মলবাবু সেদিন সারা বাড়ি মাথায় তুলেছিলেন। ছোট্ট অনামিকাকে অপমান করতে ছাড়েননি। সেই ভয়, সেই ট্রমা আজও তার রক্তে মিশে আছে। সে চোখ খিঁচে অপেক্ষা করছিল এই বুঝি ছেলেটা চিৎকার করে উঠবে আর ক্যাফের সমস্ত লোক তার দিকে তাকিয়ে থাকবে, সবার সামনে তাকে অপমান করা হবে। কিন্তু 1 সেকেন্ড, 2 সেকেন্ড, 3 সেকেন্ড কোনো চিৎকার নেই। অনামিকা ভয়ে ভয়ে একটা চোখ খুলল, দেখল ছেলেটা ইতিমধ্যেই খুব শান্তভাবে টিস্যু পেপার দিয়ে ভিজে যাওয়া কাগজগুলো থেকে কফি শুষে নেওয়ার চেষ্টা করছে। তার মুখে বিরক্তির লেশমাত্র নেই, বরং ঠোঁটের কোণে একটা বাঁকা হাসি। অনিন্দ ভিজে যাওয়া কাগজগুলোর দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলল। তারপর মুখ তুলে অনামিকার আতঙ্কিত মুখের দিকে তাকিয়ে হেসে বলল, যাক বাবা, বোরিং নোটসগুলো পড়ার হাত থেকে বাঁচা গেল।
এবার নতুন করে লেখার বাহানায় আর 1 কাপ কফি খাওয়া যাবে। কি, আপনি জয়েন করবেন? অনামিকা নিজের কানকে বিশ্বাস করতে পারছিল না। বলল, মানে আপনার এত বড় ক্ষতি করে দিলাম আমি, আর আপনি বলছেন? আরে কিসের ক্ষতি? এগুলো তো ইন্টারভিউয়ের জন্য প্রিপারেশন নোটস ছিল। যা বাজে হাতের লেখা হয়েছিল, এমনিতেও আমি নিজেও পড়তে পারছিলাম না। আপনি বরং কফি ফেলে আমাকে উদ্ধারই করলেন। আর আপনার সঙ্গে গল্প করলে এই ফাঁকে ইন্টারভিউয়ের চিন্তাটা থেকে একটু মুক্তি পাব। সহজ স্বীকারোক্তি আর রাগহীন ব্যবহার অনামিকাকে মুগ্ধ করেছিল। এর আগে তার জীবনে অনেক ছেলেবন্ধু এসেছে, কিন্তু অনিন্দর মতন এত সহজে, এত শান্তভাবে একটা সমস্যাকে সমাধান করতে কাউকে দেখেনি। সে ফ্যালফ্যাল করে তাকিয়ে রইল অনিন্দর দিকে। যে বাড়িতে সামান্য একটা ফুলদানি ভাঙলে তুমুল অশান্তি হয়, সেখানে এত বড় ক্ষতি করেও ছেলেটা হাসছে। সত্যি, কিছু মানুষ এত সহজ হয়, এত মাটির হয়। অনিন্দ উঠে চেয়ারটা একটু টেনে দিয়ে বলল, বসুন। দাঁড়িয়ে থাকলে কিন্তু আমাকেও দাঁড়িয়ে থাকতে হবে, আর তাতে আমার এই ভিজে যাওয়া প্যান্টটা সবার নজরে পড়বে। প্যান্টের দিকে তাকিয়ে অনামিকা হেসে ফেলল। তার বুকের ভিতরের পাথরটা যেন গলে জল হয়ে গেল। সে ধীরে ধীরে চেয়ারে বসল। অনিন্দ বলল, কি, 1 কাপ কফি খাবেন তো? অনামিকা ঘাড় হেলিয়ে হ্যাঁ বলল। কিছুক্ষণ পর দুজনেই নতুন 2 কাপ কফি নিয়ে মুখোমুখি। জানালার বাইরে বৃষ্টি তখনও থামেনি। অনিন্দ চুমুক দিয়ে বলল, আরে দেখুন, এত কথা হচ্ছে, কিন্তু আমার পরিচয়টাই আপনাকে দিইনি। আমি অনিন্দ। আমি একজন বেকার ইঞ্জিনিয়ার, পার্ট টাইম ফ্রিল্যান্সার আর ফুল টাইম স্বপ্নদ্রষ্টা বলতে পারেন। অনামিকা হেসে উঠল। হাসতে হাসতে কফির মগটা 2 হাতে আঁকড়ে ধরে বলল, আমি অনামিকা, শুধুই অনামিকা। ও, চাকরির খোঁজ করছেন বুঝি? হ্যাঁ, চাকরির খোঁজ করছি, তার সাথে ফ্রেঞ্চ ক্লাস জয়েন করেছি। বাহ, খুব ভালো তো। একটা বিদেশি ভাষা জানা থাকলে দেখবেন কেরিয়ারে কত গ্রোথ হয়। দেখি, সেই খোঁজই তো চলছে। সেদিন সেই কফির দাগ লাগা কাগজগুলো নষ্ট হয়ে গিয়েছিল ঠিকই, কিন্তু তাদের দুজনের জীবনের ডায়েরিতে এক নতুন গল্পে শুরু হয়েছিল। যে গল্পে কোনো চিৎকার চেঁচামেচি নেই, ঝগড়া হিংসা নেই, আছে শুধু একরাশ মুগ্ধতা আর উষ্ণ কফির ধোঁয়া। এরপর আর কি, দুজনের বিকেলগুলো ক্রমশ রঙিন হয়ে উঠল। ফ্রেঞ্চ ক্লাসের পর অনামিকা ছুটে আসতো অনিন্দর কাছে। অনিন্দ অপেক্ষা করত ক্যাফেতে অনামিকার জন্য। দুজনে মিলে ফুচকা খাওয়া, ট্রামে করে ময়দান চক্কর দেওয়া, কিংবা নন্দন চত্বরে বসে ঘন্টার পর ঘন্টা আড্ডা। এইভাবেই তাদের সম্পর্কের বয়স 3 বছর হয়ে গেল। একদিন কফিতে বসে অনিন্দ জানায় সে একটা নামকরা এমএনসিতে চাকরি পেয়েছে। অনামিকা জানতো অনিন্দ অনেকদিন ধরেই চাকরির চেষ্টা করছে। এর মধ্যে অনামিকাও অনেক বেসরকারি স্কুলে পার্ট টাইম টিচারের জন্য ইন্টারভিউ দিচ্ছে। অনিন্দ হঠাৎ বলে সে তার বাড়িতে অনামিকার কথা জানিয়েছে এবং অনিন্দর বাবা মা অনামিকার সাথেই আলাপ পরিচয় করতে চায়। সে শুনে আকাশ থেকে পড়ে। অনামিকা যে বাড়িতে কোনোদিনও বলতে পারবে সে সম্পর্কে নিশ্চিত নয়। অনামিকার মুখ ভয়ে সাদা হয়ে যায়। অনিন্দ ভাবে অনামিকার কথা বাড়িতে বলেছে বলে সে হয়তো ভয় পেয়ে গেছে। সে আশ্বাস দেয় ভয়ের কোনো কারণ নেই, তার বাবা মা অনেক প্রাণখোলা মানুষ, ওল্ড স্কুল একদমই নন। যদিও অনামিকা আগেই জানতো অনিন্দর বাবা যাদবপুর ইউনিভার্সিটির প্রফেসর এবং মা গৃহিণী। তা হলেও তাদের সম্পর্কে শোনা এক আর দেখা করতে যাওয়া আরেক। অনামিকা বুঝতে পারে অনিন্দ আস্তে আস্তে তাদের সম্পর্কে শিলমোহর বসাতে চাইছে। যোধপুর পার্কে বাস থেকে নেমে অনামিকা ভাবল এবার সে কোন দিকে যাবে। অনিন্দ তাকে তাদের বাড়ির ঠিকানা তো দিয়েছিল, বলেও দিয়েছিল কিভাবে পৌঁছতে হবে, কিন্তু এই দিকটাতে কোনোদিন সে আগে আসেনি। রাস্তাঘাট সেরকম চেনা জানা নয়। বাবার সাথে এলে বরাবর গাড়িতেই এইসব এলাকার উপর দিয়ে যায়।
কিন্তু আজ প্রথম সে বাসে এই এলাকাতে এলো, কারণ বাড়িতে বলেনি। বাড়িতে বাবার সাথে যেটুকু কথা হয়েছে তাতে সে বলেছে সে বেরোচ্ছে চাকরির ইন্টারভিউতে। কোথায় যাচ্ছে, কোন স্কুলে ইন্টারভিউ, এইসব বিষয়ে বাবার কোনো কৌতূহল নেই, তাই তিনি জানতেও চাননি। আর ওদিকে কাজের লোকেদের মধ্যে মিনতিদি আছেন। মিনতিদি একবার জিজ্ঞাসা করেছিলেন কোথায় যাচ্ছে অনামিকা। অনামিকা সেখানে শুধুই বলেছে চাকরির ইন্টারভিউতে যাচ্ছে। কিন্তু সে যে আজকে যোধপুর পার্কে অনিন্দদের বাড়িতে যাবে, ঘুণাক্ষরেও বাড়িতে কেউ টের পায়নি। অনামিকা একবার ভাবল অনিন্দকে একটা ফোন করবে কি, তারপরেই ভাবল অনিন্দ কি ভাববে। এত বড় 25 বছরের একটি মেয়ে, এইটুকু রাস্তা সে নিজে আসতে পারছে না। এইসব ভাবনার পাড়ামাড়ির মধ্যেই সে দেখল রাস্তার উল্টো দিকেই অনিন্দ দাঁড়িয়ে আছে আর তার দিকে তাকিয়েই হাত নাড়ছে। অনামিকা একটু স্বস্তি পেল। অনিন্দ রাস্তা পার হয়ে এসে বলল, কি হলো, দাঁড়িয়ে আছো? ওপারে যেতে হবে, তোমাকে তো ডাকছিলাম। ও আমি আসলে বুঝতে পারিনি। কি হলো, ভয় লাগছে? নতুন এলাকা বলে ভয় লাগছে, নাকি আমার বাবা মায়ের সঙ্গে দেখা করতে যাবে বলে ভয় লাগছে? ভয়? না না, ভয় লাগবে কেন? আমি তো এর আগেও একা বেরিয়েছি। চলো চলো। রাস্তা পার হয়ে ওরা একটা রিক্সা নিল। রিক্সাতে কেউ কোনো কথা বলছে না। অনামিকা ভাবল অনিন্দ সত্যিই ওর মনের কথা বুঝতে পেরেছে, নইলে ও আসতো কেন ওকে নিতে। রিক্সাওয়ালা মনে হলো অনিন্দকে চেনে, তাই সে অনিন্দর সাথে গল্প জুড়ে দিল। বেশিক্ষণের পথ নয়, 5 মিনিটের মধ্যেই রিক্সা যেখানে থামল সেই রাস্তায় 2তলা 3তলা কয়েকটা অ্যাপার্টমেন্ট বাড়ি। ওরা একটা ছোট্ট ছিমছাম 2তলা বাড়ির সামনে এসে দাঁড়ালো। বাড়িটা পুরনো আমলের 2তলা বাড়ি। একসময় হয়তো উজ্জ্বল হলুদ বা ক্রিম রঙের ছিল। এখন রোদ বৃষ্টিতে সেই রং চটে গিয়ে ফ্যাকাশে হয়ে গেছে। বাড়ির নিচের দিকের দেওয়ালে, বিশেষ করে মাটির কাছাকাছি অংশে নোনা ধরার অস্পষ্ট ছাপ রয়েছে। দেওয়ালের গায়ে হয়তো অশ্বত্থ বা বটের চারা উঁকি দিচ্ছে কার্নিশের ফাটল দিয়ে। 1তলা এবং 2তলা, দুটো তলাতেই লম্বা বারান্দা রয়েছে। রিকশার ভাড়া মিটিয়ে লোহার গেট খুলে ওরা দুজনেই ভিতরে ঢুকল। অনামিকা লক্ষ্য করল সামনে খানিকটা বাগান আছে, আর সেখানে কিছু ফুলের গাছ, আবার কিছু সবজিপাতির চারা লাগানো। এছাড়া এক কোণে বড় একটা টগর ফুল গাছ রয়েছে। বাগানের মধ্যে দিয়ে সিমেন্টের বাঁধানো রাস্তা। ওরা এগিয়ে গেল কলাপসিবল গেটের দিকে। সেখানে অনিন্দর বাবা মা দুজনেই দাঁড়িয়ে। ওরা খুব সমাদর করে ওদের ভিতরে নিয়ে গেল। অনিন্দ ওর বাবা মায়ের সাথে অনামিকার পরিচয় করিয়ে দিল। অনিন্দর বাবা মাকে দেখে অনামিকার খুব ভালো লেগে গেল। অনিন্দর মা লীলা দেবীকে দেখে অনামিকার নিজের মায়ের কথা মনে পড়ল। ওর মায়ের মতোই লীলা দেবী 8 পৌড়ে করে শাড়ি পরেন, হাতে শাখা পলা, কপালে টিপ, সিঁথিতে সিঁদুর, ঠিক যেন ওর নিজের মা। অনিন্দর বাবা পরিতোষবাবু দেখতে রাশভারী হলে কি হবে, অনামিকার সাথে হাসি ঠাট্টা করেই কথাবার্তা শুরু করে দিলেন। অনামিকার যেটা সব থেকে ভালো লাগছিল, লীলা দেবী এবং পরিতোষবাবু দুজনেই তাকে মা বলে সম্বোধন করছেন। এত আপন মনে হতে লাগলো ওদের সবাইকে। দেখতে দেখতে দিন গড়িয়ে বিকেল হয়ে গেল। সারাদিনে লীলা দেবী অনেকবার অনামিকার বাড়ির প্রসঙ্গ তোলার চেষ্টা করলেও অনামিকা কেমন যেন বিষয়টা এড়িয়ে যাচ্ছিল। অনিন্দ জানে অনামিকা খুব একটা স্বচ্ছন্দ বোধ করে না তার বাড়ির ব্যাপারে কথা বলতে, কিন্তু একটা সময় তো আসবেই যখন অনামিকাকে এইসব কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হবে। লীলা দেবীও আর বিষয়টা নিয়ে বেশি কথা বাড়ালেন না, ভাবলেন পরে ছেলেকেই জিজ্ঞাসা করে নেবেন। বিকেল 5টা বাজছে। অনামিকার খেয়াল হলো এবার ওকে ফিরতে হবে। সেই সকালে বাড়ি থেকে বেরিয়েছে, কই বাবা তো একটা ফোন করলো না। বাবার হয়তো খুব একটা কৌতূহল নেই অনামিকা কোথায় গেছে কি করছে, কিন্তু একবার তো ফোন করে জানতে পারতো যে অনামিকা বাড়ি ফিরে এসেছে কিনা। ব্যাগ থেকে ফোন বের করে দেখল না, বাবা একবারও ফোন করেনি। অবশ্য
তারপরেই মাথায় এলো বাবার কাছেও কি একটু বেশি আশা করে ফেলছে। বাড়িতে ল্যান্ডলাইনে ফোন করলো অনামিকা। মিনতিদি তুলল। হ্যালো হ্যালো মিনতিদি, আমি অনু বলছি। বাবা কোথায় গো? তোমার বাবা তো তুমি বেরোনোর পরেই বেরোলেন, বললেন কারখানায় যাচ্ছেন। ও, কখন ফিরবে কিছু বলে গেছে গো? তোমার বাবা তো একটু আগে ফোন করেছিল, বলল আজকে আসতে লেট হবে, উনি নাকি যাদবপুরে যাবেন। তা তুমি কোথায়? এখনো তো এলে না, এরপর আবার তোমার বাবা এসে আমাকে বকবেন। যাদবপুর? বাবা যাদবপুরে যাবে বলেছে? হ্যাঁ, বলল কাজ আছে। তোমার কথা জিজ্ঞেস করলো যে বাড়ি ফিরেছ কি না। আমি তো বললাম যে না, এখনো বাড়ি ফেরোনি। কি হলো অনু? হ্যাঁ, ঠিক আছে মিনতিদি, আমি আসছি। কোথায় তুমি? তুমি বললে চাকরির ইন্টারভিউ আছে, তা এতক্ষণ ধরে বাবা কিসের ইন্টারভিউ হয় আমি তো জানি না। মিনতিদি, আমি আসছি, রাখছি। ঘরে সবার চোখ এখন অনামিকার দিকে। অনামিকা রীতিমতো ভয়ে কাঁপছে। অনিন্দ বুঝতে পারছে অনামিকা কিছু একটা ব্যাপারে ভয় পেয়েছে। ফোনের ওপারে মিনতিদির কথা না শুনলেও অনামিকার কথা শুনে সে স্পষ্টই বুঝতে পারছে তার বাবাই তার ভয়ের কারণ। কিন্তু পরিতোষবাবু আর লীলাদেবী সামনে থাকায় সে কিছুই জিজ্ঞাসা করল না। হয়তো অনামিকা বলতে স্বচ্ছন্দ নাও হতে পারে। পোড়খাওয়া মানুষ পরিতোষবাবু অনামিকার কথার ধরনেই বুঝে গেছেন অনামিকা তার বাবাকে খুব ভয় পায়, তাদের সম্পর্ক সহজ নয়। তাই তিনি আর কথা না বাড়িয়ে অনিন্দকে বললেন, বাবা অনিন্দ, তুমি অনামিকাকে বাড়িতে দিয়ে এসো, ও অনেকক্ষণ এখানে এসেছে। লীলাদেবীও বললেন, আজ খুব ভালো লাগলো মা, তুমি এলে, আবার এসো একদিন। আর এক মুহূর্ত দেরি না করে অনিন্দ আর অনামিকা বেরিয়ে পড়ল। ভেবেছিল বিকেলের চা খেয়ে একসাথে বেরোবে, কিন্তু তা আর হলো না। রাস্তায় অনিন্দ একটা ট্যাক্সি নিল। অনামিকা বারণ করল, কিন্তু নাছোড়বান্দা অনিন্দ ট্যাক্সিতে কিছুতেই একা ছাড়ল না অনামিকাকে। ট্যাক্সিতে বসে অনিন্দ ভাবল এবার বোধহয় অনামিকাকে সে জিজ্ঞেস করতে পারে। দ্বিধা দ্বন্দ্ব কাটিয়ে অনিন্দ অনামিকাকে জিজ্ঞেস করল, অনু, কিছু বলতে চাও? বাবা যাদবপুরে আছেন, কাজে এসেছেন। তুমি ভয় পেলে কেন? আমি বাড়ি ফিরতে চাই। বাবা ফোন করে মিনতিদিকে জিজ্ঞাসা করেছেন আমি কোথায়। হ্যাঁ, বুঝতে পারছি। তোমার বাবা তোমাকে কেন ফোন করলেন না? আমি জানি না অনিন্দ, আমি বাড়ি যেতে চাই। ঠিক আছে, আমরা বাড়িই যাচ্ছি, চলো। তুমি প্লিজ আমাকে ভুল বুঝো না। বাবা আমাদের ব্যাপারে কিছু জানে না, আর এখন এই মুহূর্তে আমিও জানাতে চাই না। আমি সঠিক সময়ের অপেক্ষা করছি অনিন্দ। অনু, আমি তোমার পরিবার সম্পর্কে কিন্তু কোনোদিন কিছু জানতে চাইনি। তুমিও কোনোদিন আমাকে কিছু বলোনি, কারণ তোমার কথাবার্তাতে আমি বুঝেছি যে তোমার সঙ্গে তোমার বাবার সম্পর্কটা হয়তো অতটা সহজ নয়। অনামিকা আর কিছু বলল না। জানালার বাইরে তাকিয়ে রইল, আর তার ঠোঁটটা তীর করে কাঁপছে। একসময় ট্যাক্সিটা দাশগুপ্ত ভিলার সামনে এসে দাঁড়ালো। অনিন্দ নামল না, অনামিকাই বারণ করল। ট্যাক্সি থেকে নামার আগে অনিন্দ অনামিকাকে শুধু বলল, সমস্যা যখন আসবে তখন পালিয়ে যেও না অনু, আমি তো পাশে থাকবো, সারা জীবন তোমার পাশে থাকবো, কিন্তু লড়াইটা তোমাকেই শুরু করতে হবে। সেই ভরসার কথাগুলোই আজ বড্ড মিথ্যে মনে হচ্ছে অনামিকার। আজ যেন সূর্যটাও উঠতে চাইছে না। অন্যদিন কত তাড়াতাড়ি সকাল পেরিয়ে বেলা হয়ে যায়। ভিতরের অস্থিরতাকে প্রাণপণে দমিয়ে খুব ভোরে ঘর ছেড়ে বেরিয়ে এলো অনু। ডিসেম্বরের হালকা শীতের আমেজ আর পাতলা কুয়াশার চাদরে আশপাশটা আড়মোড়া ভাঙছে তখনও। আকাশ মনে হয় মুখচূড়া কালো মেঘের আস্তরণে কিছুটা ধূসর হয়ে আছে। কোথাও যেন প্রফুল্ল সূর্যের সেই উজ্জ্বলতাটা প্রাণ হারিয়েছে। সকাল গড়িয়ে দুপুর হতে চলল। ফোনটা হাতে নিয়ে সে বসেই আছে, কিন্তু স্ক্রিনে কোনো নাম ভেসে উঠছে না।
অনিন্দর অভিমানটা কি এতটাই গভীর? পার্টি থেকে ওভাবে চলে যাবার পর একটা বাড়ির জন্য কি ওর মনে হলো না অনামিকা কি অবস্থায় আছে? হঠাৎ শব্দ করে দুটো নোটিফিকেশন ঢুকল। মেসেজ শো করছে কাঙ্ক্ষিত চ্যাট বক্সে। অনিন্দর মেসেজ ঢুকেছে। আঙুলটাকে অনেক কষ্টে সচল করল অনু। ঝাপসা চোখে যেন ফোনের স্ক্রিনের লেখাগুলো বড্ড অস্পষ্ট। কয়েক ফোঁটা জল চোখের কোল বেয়ে নেমে আসতে লেখাগুলো স্পষ্ট হলো। লাইন দিয়ে সরি লেখা, সেই সঙ্গে অনিন্দ সেই মিষ্টি ডাক শোনাই। অনামিকার চোখের জল ধরে রাখতে পারল না। জলপ্রপাতের মতন সেই জল তার দুই গাল বেয়ে নেমে আসতে থাকে। দাশগুপ্ত ভিলার পরিবেশ আজ বেশ ফুরফুরে। সুনির্মলবাবু সকাল থেকে বেশ ভালো মেজাজে আছেন। হিমাংশু ভদ্রের সাথে তার বিজনেস ডিল প্রায় পাকা। মেয়ের বিয়েটা আসলে সেই চুক্তিরই শিলমোহর। অনামিকা নিজের ঘরেই ছিল। তার কানে আসছে নিচ থেকে ভেসে আসা কাজের লোকেদের ব্যস্ততার শব্দ। আজ নাকি হিমাংশুবাবুরা আসবেন বিয়ের ব্যাপারেই কথাবার্তা বলতে। ভাবতেই অনামিকার গা গুলি ওঠে। হঠাৎ তার ফোনটা বেজে উঠল। বুকটা ধক করে উঠল। অনিন্দ ফোন করল কি? দ্রুত হাতে ফোনটা তুলে দেখল, না, অনিন্দ নয়। স্ক্রিনে ভেসে উঠেছে মিস্টার সান্যালের নাম। মিস্টার সান্যাল ফোন করছে? অনিন্দর বস? উনি কেন ফোন করছেন? দ্বিধা নিয়ে ফোনটা রিসিভ করল অনামিকা। হ্যালো। হ্যালো অনামিকা মা, আমি সান্যাল আঙ্কেল বলছি। সুনির্মল বাবুকে ফোনে পাচ্ছি না, তাই তোমাকেই করলাম। অনুমা বলছি, অনিন্দ কি তোমাদের ওখানে আছে? অনিন্দ? না তো আঙ্কেল, ও তো এখানে নেই। কেন বলুন তো? আসলে আজ সকালে ওর অফিসে আসার কথা ছিল, খুব জরুরি একটা মিটিংয়ে, কিন্তু ও তো আসেনি। ফোন ধরছে না। বাড়িতে ফোন করলাম, ওর মা বলল ও নাকি সকালেই বেরিয়ে গেছে তোমাদের বাড়ির উদ্দেশ্যে কোনো একটা ফাইল হ্যান্ডওভার করতে। আমি ভাবলাম হয়তো ওখানেই আটকে গেছে। অনামিকার হাত থেকে ফোনটা প্রায় পড়েই যাচ্ছিল। অনিন্দ যে তাকে মেসেজ করেছে সেটা আর মিস্টার সান্যালকে সে জানালো না। কারণ অনামিকার মাথায় একটাই কথা ঘুরছে, অনিন্দ দাশগুপ্ত ভিলা আসছে কেন? ফাইল হ্যান্ডওভার? কিসের ফাইল? তবে কি অনিন্দ বাবার মুখোমুখি হতে আসছে? হ্যালো অনুমা। হ্যাঁ আঙ্কেল, হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি। হ্যাঁ, তো তুমি বলছো তোমাদের ওখানে আসেনি? না আঙ্কেল, আঙ্কেল আমি দেখছি, আমি জানাচ্ছি। ফোনটা রেখে দিল অনামিকা। ছুটতে গেল জানালার কাছে। গেটের বাইরে কি কোনো ট্যাক্সি দাঁড়িয়ে আছে? তার বুকের ভেতর তখন আশঙ্কার কালো মেঘ। তার বাবা আজ বাড়িতেই আছেন। অনিন্দ যদি আসে এখন, তাহলে অনিন্দ কেন এসেছে বাবা জানতে পারবে। অনামিকা আর অনিন্দর সম্পর্কটা বাবার কাছে উন্মুক্ত হবে। আবার বাবার সঙ্গে অনুর সম্পর্ক যে সহজ নয়, সবটাই অনিন্দ জানতে পারবে। অবশ্য অনিন্দর জানতে বাকি কিছু নেই। গত 3 বছরে যখনই বাবার কথা ওঠে, অনামিকা সেই কথা ঘুরিয়ে অন্য প্রসঙ্গে চলে যায়। অনিন্দকে কিছুই বোঝে না। এতদিন অনামিকা মুখ ফুটে বলেনি তার সঙ্গে তার বাবার সম্পর্কের কথা। কেনই বা তাদের সম্পর্ক সহজ নয় সেটাও অনিন্দ জানে না। কিন্তু অনিন্দর কিছু আসে যায় না। অতীতে কি হয়েছে না হয়েছে, কেন তাদের সম্পর্ক সহজ নয়, সেই সব অনিন্দ কোনোদিন জানতেও চায়নি অনুর কাছে। কিন্তু আজকে যদি অনিন্দ বাবার মুখোমুখি হয়, সব কথা জানাজানি হবে। তার মায়ের অপমানিত হওয়ার কথা, তার মায়ের আত্মহত্যার কথা, ডায়েরির কথা, সমস্ত কথা। অনামিকা চায় না অনিন্দর কাছে তার সমস্ত সত্যিটা তুলে ধরতে। কিন্তু কেন? সারা জীবন যদি অনিন্দর সঙ্গেই থাকতে হয়, অনিন্দকে তো বলতেই হবে সব কথা। অনিন্দ যদি পরে সব কিছু শুনে মেনে না নেয় তাকে, তার সঙ্গে যদি থাকতে রাজি না হয়, তখন কি হবে? এত কিছু তার মাথার মধ্যে ঘোরাফেরা করছে। অনামিকা সঙ্গে সঙ্গে অনিন্দকে ফোন করল, কিন্তু ফোনটা
ক্রমশ বেজে যাচ্ছে, কোনো উত্তর আসছে না। বেলা 12টা নাগাদ দাশগুপ্ত ভিলায় অনিন্দ এসে পৌঁছল। অনামিকা তখন ওপরে তার নিজের ঘরে বসে গল্পের বই পড়ছিল। আজকে অনিন্দর পরনে সাদা মাটা টি শার্ট, জিন্স নেই, হালকা নীল রঙের ফর্মাল শার্ট আর কালো ট্রাউজার্স। চোখে মুখে এক অদ্ভুত দৃঢ়তা। দারোয়ান তাকে জিজ্ঞাসা করল, দাদা কোথায় যাবেন? আমি সুনির্মল বসুর সঙ্গে দেখা করতে এসেছি। বলুন অনিন্দ রায় এসেছে। কিছুক্ষণ পর দারোয়ান এসে অনিন্দকে বলল, হ্যাঁ, আপনি ভেতরে যেতে পারেন, যান, বাবু আছেন ঘরে। সোজা ড্রয়িং রুমে গিয়ে দাঁড়ালো সে। সুনির্মলবাবু তখন সোফায় বসে হিমাংশু বাবুর সাথে বিয়ের মেনু নিয়ে আলোচনা করছিলেন। অনিন্দকে দেখে সুনির্মলবাবু উঠে এলেন। আরে অনিন্দ, এসো এসো। কিন্তু একটু অবাকও হয়েছিলেন যে এই সময় তো অনিন্দর আসার কথা নয়, হঠাৎ কি ব্যাপারে। তাই তিনি জিজ্ঞেস করলেন, কি ব্যাপার অনিন্দ, আজকে হঠাৎ এই সময়? তা কি প্রজেক্ট ডিসকাশন করতে এসেছো? না স্যার, আমি এখানে প্রজেক্ট নিয়ে কোনো ডিসকাশন করতে আসিনি। আমি এসেছি মিস্টার সান্যালের দেওয়া এই ফাইলটা ফেরত দিতে। সে হাতের ফাইলটা টিপয়ের ওপর রাখল। ফাইল ফেরত দিতে এসেছো কেন? কাজ তো শুরুই হলো না। স্যার, আমি আপনার এই প্রজেক্টে থাকতে পারবো না। থাকতে পারবে না? কেন? ঘরের আবহাওয়া মুহূর্তের মধ্যে বদলে গেল। হিমাংশুবাবু নড়ে চড়ে বসলেন। ওপরে নিজের ঘরে বসে অনামিকা গল্পের বই পড়ছিল। হঠাৎই সে শুনতে পেল নিচে বাবা কারোর সাথে খুব জোরে জোরে কথা বলছেন। মুহূর্তের মধ্যে অনামিকা খাট থেকে নেমে সিঁড়ির কাছে চলে এলো। সিঁড়ির কাছে আসতে এসে দেখতে পেল নিচে অনিন্দ দাঁড়িয়ে আছে, তার সামনে বাবা, আর সোফায় হিমাংশুবাবু বসে আছেন। অনামিকা ভয়ে একেবারে সিঁটিয়ে গেল। এদিকে অনিন্দর কথা শুনে সুনির্মলবাবুর মুখ লাল হয়ে উঠল। মানে তুমি জানো কার সাথে কথা বলছো? মিস্টার সান্যাল কিন্তু অনেক ভরসা করে তোমাকে এই প্রজেক্টটা দিয়েছিলেন, আর তুমি এইভাবে এই প্রজেক্টটাকে হেলায় হারাচ্ছ। আমি জানতে পারি কেন? এই প্রজেক্টটা কিন্তু তোমার কেরিয়ার বদলে দিতে পারে। জানি স্যার, কিন্তু যে কেরিয়ার গড়তে গিয়ে আমাকে নিজের আত্মসম্মান বিসর্জন দিতে হবে, সেই কেরিয়ার আমার চাই না। আর তাছাড়া কি? তাছাড়া যে মানুষ নিজের মেয়েকে ব্যবসার ঘুঁটি হিসেবে ব্যবহার করতে পারে, তার সাথে কাজ করার রুচি আমার নেই। বজ্রপাতের মতন শোনালো কথাগুলো। সুনির্মলবাবু নিজের কানকেই বিশ্বাস করতে পারছিলেন না। হিমাংশুবাবু চিৎকার করে উঠে দাঁড়ালেন। স্পর্ধা তো কম নয় ছোকরার। সুনির্মল, এ কাকে তুমি বাড়িতে ঢুকিয়েছ? সিঁড়ির কাছে দাঁড়িয়ে সবটাই শুনছিল অনামিকা। অনিন্দর প্রতিটি শব্দ তার কানে যেন গিয়ে বিঁধছিল। সবসময় যে শান্তশিষ্ট অনিন্দকে অনামিকা এতদিন দেখে এসেছে, আজ যেন সে এক প্রতিবাদী আগুন। সে বুঝতে পারল অনিন্দ কাল রাতে ফোন করেনি কারণ ও নিজেকে প্রস্তুত করছিল। ও আজকের এই লড়াইটার জন্যই তৈরি হচ্ছিল। কিছুদিন আগের ট্যাক্সিতে বলা অনিন্দর কথাগুলোই তার মনে পড়ল। সুনির্মলবাবু বললেন, গেট আউট, এক্ষুনি আমার বাড়ি থেকে বেরিয়ে যাও। আর শুনে রাখো, মিস্টার সান্যালকে বলে তোমার চাকরিটাও আমি খাবো। তুমি জানো না আমার ক্ষমতা কত দূর। চাকরি তো আমি আগেই ছেড়ে দিয়েছি স্যার। আপনার বাড়িতে ঢোকার আগে আমি মিস্টার সান্যালকে আমার রেজিগনেশন লেটার ইমেল করে দিয়েছি। আর আপনার ক্ষমতা? হ্যাঁ জানি, আপনি অনেক টাকার মালিক। কিন্তু আপনি কি জানেন, আপনি পৃথিবীর সবচেয়ে দরিদ্র বাবা, যে নিজের মেয়ের চোখের ভাষাও পড়তে পারে না। এত বড় সাহস তোমার? হ্যাঁ, আমার বাড়িতে দাঁড়িয়ে এত কথা? আর তোমার থেকে আমাকে আমার মেয়ের সম্পর্কে শুনতে হবে? কে হও তুমি ওর? কি সম্পর্ক তোমাদের, স্কাউন্ড্রেল? বলেই সুনির্মলবাবু রাগে কাঁপতে কাঁপতে অনিন্দর দিকে এগিয়ে এলেন আর হাতটা তুললেন চড় মারার জন্য। কিন্তু একটা চিৎকার ভেসে এলো সিঁড়ির দিক থেকে। ব্যাস বাবা, আর একটাও কথা নয়। সবাই চমকে তাকালো। অনামিকা, যে মেয়ে কোনোদিন বাবার চোখের দিকে তাকিয়ে কথা বলেনি, সে আজ বাঘিনীর মতন ছুটে নেমে এলো নিচে। এসে দাঁড়ালো অনিন্দ আর বাবার মাঝখানে। অনু, তুই কি করছিস এখানে? ওপরে যা। না বাবা, আমি ওপরে যাব না। আজকে আমাকে কথা বলতেই হবে।
অনামিকা সোজা গিয়ে অনিন্দর হাতটা ধরল শক্ত করে, এই প্রথম সবার সামনে। অনিন্দ অবাক হয়ে তাকালো অনামিকার দিকে, আর অনামিকার হাতে একটা পুরনো ডায়েরি। অনামিকা ডায়েরিটা বাবার দিকে বাড়িয়ে ধরল। এটা চিনতে পারছো বাবা? মায়ের ডায়েরি। চিলেকোঠার ঘর থেকে আমি পেয়েছিলাম, তোমাকে দেখিয়েওছিলাম, তুমি দেখোনি সেদিন। মা কেন মারা গিয়েছিল সবটা এখানে লেখা আছে। তুমি কি করে মাকে তিলে তিলে শেষ করে দিয়েছ সব। আমি এতদিন চুপ ছিলাম কারণ আমি তোমাকে ভয় পেতাম, কিন্তু আজকে আর ভয় পাই না। আজকে আমার সঙ্গে অনিন্দ আছে। হিমাংশুবাবু বললেন, নির্মল, এসব কি হচ্ছে বলো তো? তোমাদের এই ফ্যামিলি ড্রামা দেখার আমার তো সময় নেই। আমি এখানে একটা কাজে এসেছিলাম। এসব সামলে তুমি আমাকে ফোন করো। আজকে চলি। হিমাংশুবাবু চলে গেলেন। সুনির্মলবাবু ধপ করে সোফায় বসে পড়লেন। সে বুঝতে পারল অনামিকার সাথে অনিন্দর সম্পর্ক কিসের, কিন্তু এটা বুঝতে পারল না কবে তার মেয়ে তার অলক্ষ্যে গিয়ে একটা ছেলের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছে। তার সাজানো সাম্রাজ্য, তার দম্ভ, সব যেন এক নিমেষে চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে। তিনি ওই ডায়েরিটার দিকে তাকিয়ে রইলেন। ওটা যেন কোনো মৃত বস্তু নয়, ওটা যেন মৈত্রী দেবীর জ্বলন্ত আত্মা। অনামিকা অনিন্দর দিকে তাকালো। অনিন্দর চোখে তখন বিস্ময় আর গর্বের সংমিশ্রণ। সে ফিসফিস করে বলল, আমি বলেছিলাম না লড়াইটা তোমাকেই শুরু করতে হবে। চলো অনিন্দ, এ বাড়িতে আমি আর থাকবো না। এটা একটা কবরখানা, আর আমি বাঁচতে চাই। কিন্তু তুমি তুমি একবার তোমার বাবার সাথে কথা বলো, তিনি হয়তো মেনে নেবেন সব। আমি জানি আমার বাবাকে অনিন্দ, সে কোনো দিন আমাদের মেনে নেবে না। সুনির্মলবাবু এবার খুব শান্তভাবে অথচ এক চোখ আগুন নিয়ে অনামিকার দিকে তাকিয়ে বলল, অনু, তুই ঘরে যা। আজকের পর থেকে তোর বাইরে যাওয়া বন্ধ। অনামিকা রাগে ক্ষোভে ফেটে পড়ল। অনিন্দর হাত ধরে সেই মুহূর্তেই দাশগুপ্ত ভিলা থেকে বেরিয়ে গেল। রাগের মাথায় বাড়ি থেকে বেরিয়ে এলেও বাইরে এসেই কান্নায় ভেঙে পড়ল সে। অনিন্দ তাকে নিজের দু হাতের মধ্যে জড়িয়ে ধরল। অনিন্দর বুকে মাথা গুঁজে কাঁদতে কাঁদতে শুধু বলতে লাগল, আমার আর কেউ রইল না অনিন্দ, কেউ রইল না। অনিন্দ শক্ত বাহু বন্ধনে অনামিকাকে শুধু আশ্বস্ত করতে লাগল, আমি তো আছি, আজ থেকে তোমার সব দায়িত্ব আমার। পরিস্থিতি সামলে নিয়ে অনামিকা চোখের জল মুছে ভাবছে এখন সে কোথায় যাবে। রাস্তায় দাঁড়িয়ে অনামিকা একবার পিছন ফিরে তাকালো। ওই বিশাল অট্টালিকাটা এখন তার কাছে খুব ছোট মনে হচ্ছে। গোপাল কাকু দোকানের ঝাঁপ অর্ধেক নামিয়ে দুপুরের ভাত ঘুমে ব্যস্ত। রাস্তার কুকুরটা আলসেমি ভেঙে উঠে দাঁড়িয়েছে। অনিন্দ অনামিকার হাতটা আলতো করে চাপ দিল। কি হলো, ভয় করছে? না, আর ভয় করছে না। কিন্তু আমরা কোথায় যাব? যাদবপুরে। মা সকাল থেকে লুচি আর আলুর দম বানিয়ে বসে আছে, কিন্তু আমাকে বলে দিয়েছে তোমাকে না নিয়ে যেন বাড়ি না ফিরি। তুমি তুমি তোমার মা বাবাকে বলে এসেছো? হ্যাঁ, আমি তো সকালেই প্ল্যানটা করে ফেলেছিলাম। কালকে রাতে সত্যি খুব কষ্ট হয়েছিল অনামিকা। যখন তুমিও কিছু বললে না, তখন আর নিতে পারিনি। কিন্তু আজকে সকালে উঠেই আমি সমস্তটা বুঝেছি। কেন তুমি তোমার বাবার ওপর কথা বলো না, তোমার সঙ্গে তোমার বাবার সম্পর্ক কেন সহজ নয়। আজ সকালে উঠে মাথাটা একদম ক্লিয়ার হয়ে গেল। আর আজকে সকালেই বাবা মায়ের সাথে কথাও বললাম। ওনারাই বললেন যে এরকম অবস্থায় ওকে ওই বাড়িতে রাখা একদম ঠিক নয়। তাই আমি চলে এলাম তোমার বাবার সাথে কথা বলতে। ঠিকই করেছিলাম, তোমাকে এখান থেকে নিয়েই যাব। অনামিকা, আমাদের বাড়িটা হয়তো তোমার বাড়ির মতন এত বড় নয়, ছোট বাড়ি, কিন্তু বিশ্বাস করো সেখানে তুমি ভালো থাকবে। এই বাড়িটার মতন নির্জীব নয়, ওই বাড়িতে প্রাণ আছে। খানিকটা হেঁটে রাস্তার মোড়ে এসে অনিন্দ একটা হলুদ ট্যাক্সি ধরল। দরজাটা খুলে ধরল। অনামিকা বসল। ট্যাক্সিটা যখন স্টার্ট নিল তখন জানালার বাইরে দিয়ে আসা বাতাসটা অনামিকার চুলে বিলি কেটে গেল। এই বাতাসে কোনো এসির কৃত্রিম ঠান্ডা নেই, আছে শহরের ধুলো
আছে জীবনের গন্ধ আর স্বাধীনতার স্বাদ। অনামিকা অনিন্দর কাঁধে মাথা রাখল। অনিন্দর হাতটা নিজের হাতের মুঠোয় পুরে নিল। ট্যাক্সিটা রাসবিহারী মোড় পেরিয়ে এগিয়ে চলল দক্ষিণ দিকে। পিছনের সিটে বসে অনামিকা ভাবল, জীবনটা হয়তো সিনেমার মতো পারফেক্ট নয়, অনেক চড়াই উতরাই থাকবে। এখন এই মুহূর্তে অনিন্দর কোনো চাকরি নেই, তার নিজেরও কোনো রোজগার নেই, সামনে অনেক সংগ্রাম, কিন্তু তবু এই নিশ্চয়তার মধ্যেও একটা অদ্ভুত শান্তি আছে। যাদবপুরের বাড়িতে পৌঁছতে পৌঁছতে বিকেল হয়ে গেল। লীলাদেবী আর পরিতোষবাবু অনামিকাকে যেভাবে বরণ করে নিলেন, তাতে অনামিকার চোখের জল আর বাঁধ মানল না। যে বাড়িতে সে জন্মেছে সেখানে সে ছিল শুধুই এক অবহেলিত আসবাব, আর আজ এই অপরিচিত বাড়িতে সে পেল মেয়ের সম্মান। চা পর্ব মিটতে না মিটতেই অনিন্দর ফোনটা বেজে উঠল। স্ক্রিনে ভেসে উঠছে মিস্টার সান্যালের নাম। অনিন্দ একটু দ্বিধা নিয়ে ফোনটা রিসিভ করল। ওপাশ থেকে মিস্টার সান্যালের গম্ভীর গলা ভেসে এলো, অনিন্দ, তুমি এখন কোথায়? বাড়িতে স্যার। তোমার রেজিগনেশন লেটারটা আমি পেয়েছি। সুনির্মল বাবু রাগের মাথায় আমাকে ফোন করে সবই বলেছেন। তিনি তোমাকে ব্ল্যাকলিস্ট করতে চাইছেন। আমি জানি স্যার, আমি দুঃখিত আপনাকে বিপদে ফেলার জন্য, কিন্তু আমার কাছে আর অন্য কোনো উপায় ছিল না। তারপর সে সংক্ষেপে মিস্টার সান্যালকে পুরো ঘটনাটা খুলে বলল। অনামিকার অপমানের কথা, তার বাবার দুর্ব্যবহার, সব কিছু। সব শুনে মিস্টার সান্যাল কিছুক্ষণ চুপ করে রইলেন, তারপর বললেন, অনিন্দ, আমি তোমাকে হয়তো বেশি দিন চিনি না, 1 বছরই হয়েছে তুমি আমার কোম্পানি জয়েন করেছো। আমি জানি তুমি কতটা সৎ। সুনির্মল বাবুর প্রজেক্টটা আমাদের জন্য বড় ছিল ঠিকই, কিন্তু তুমি ওটা নিয়ে চিন্তা করো না। আমি অন্য কাউকে ওই প্রজেক্টের লিড করে দেব, কিন্তু এরপরেও আমি তোমাকে হারাতে চাই না। তোমার মতন এমপ্লয়ির আমার কোম্পানির দরকার। আমি তোমার রেজিগনেশন অ্যাকসেপ্ট করছি না। কিন্তু স্যার, সুনির্মলবাবু যদি আপনার সাথে কন্ট্রাক্ট ক্যান্সেল করেন? করুক, সেটা পরের কথা। উনি যদি ক্যান্সেল করে তো ঠিক আছে। উনি যদি ক্যান্সেল না করেন, আমি ওই প্রজেক্টে অন্য লিড দেব। তুমি একবার কাল সকালে অফিসে এসো, তোমার সঙ্গে আমার জরুরি কিছু কথা আছে। আমি চেষ্টা করছি তোমাকে অন্য প্রজেক্টে মুভ করানোর, আর এই প্রজেক্টটা সুনির্মল বাবুর প্রজেক্টের চেয়েও অনেক বড়। ফোনটা রেখে অনিন্দ যখন অনামিকার দিকে তাকালো, তার চোখে মুখে এক অদ্ভুত স্বস্তি। অনামিকা জিজ্ঞেস করল, কি হলো, কি বললেন মিস্টার সান্যাল? সান্যাল স্যার আমার রেজিগনেশন অ্যাকসেপ্ট করলেন না, বললেন অন্য কোনো বড় প্রজেক্টে আমাকে মুভ করবেন। ভালো তো অনিন্দ, এটা তো খুব ভালো খবর। হ্যাঁ, দেখি কাল সকালে গিয়ে স্যারের সঙ্গে কথা বলি। পরদিন সকালে সল্টলেকের অফিসে পৌঁছতে একটু দেরি হলো। গতকালের সব ঘটনা শুনে লীলাদেবী এবং পরিতোষবাবু একটু চিন্তিত। সমাজ কি বলবে তাই নিয়ে নয়, অনামিকার মানসিক অবস্থা নিয়ে তারা বেশি চিন্তিত। এইসব বিষয় নিয়ে অনেক রাত অবধি তাদের কথাবার্তা চলেছে। গতকাল রাতে অনামিকার সাথেই লীলাদেবী শুয়েছেন, যাতে মেয়েটি এক মুহূর্তের জন্য একাকিত্ব বোধ না করে। অফিসে পৌঁছে অনিন্দ দেখল মিস্টার সান্যাল তার কেবিনেই অপেক্ষা করছেন। অনিন্দ ঢুকতেই তিনি হাসি মুখে অভ্যর্থনা জানালেন, এসো অনিন্দ, এসো এসো, বসো। টেবিলের ওপর একটা মোটা ফাইল রাখা। মিস্টার সান্যাল ফাইলটা অনিন্দর দিকে ঠেলে দিয়ে বললেন, এই নাও তোমার নতুন প্রজেক্ট। নতুন প্রজেক্ট? হ্যাঁ, এটা কেপ টাউন প্রজেক্টের ফাইল, সাউথ আফ্রিকা। কি বলছেন স্যার, কেপ টাউন? হ্যাঁ, আমাদের কোম্পানি সেখানে একটা বিশাল ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্ট পেয়েছে, ব্রিজ অ্যান্ড হাইওয়ে কনস্ট্রাকশন। প্রজেক্টটার মেয়াদ 5 বছর। আমি চাই তুমি সেখানে চিফ ইঞ্জিনিয়ার হিসেবে যাও। 5 বছর? স্যার, 5 বছর কেপ টাউনে? এটা যে কোনো ইঞ্জিনিয়ারের কাছে একটা স্বপ্নের প্রজেক্ট, কিন্তু এই মুহূর্তে যখন অনামিকা সবে মাত্র তার হাত ধরে ঘর ছেড়েছে, যখন তাদের জীবনটা সবে একটু গুছিয়ে নেবার চেষ্টা চলছে, এই সময়ে। স্যার, অফারটার জন্য ধন্যবাদ, কিন্তু আমি এখন যেতে পারবো কিনা জানি না। কেন, সমস্যাটা কোথায়?
স্যালারি প্যাকেজ সুনির্মলবাবুর প্রজেক্টের 3 গুণ? না স্যার, টাকাটা সমস্যা নয়, সমস্যাটা আমার ব্যক্তিগত। অনামিকা ও সবেমাত্র নিজের বাড়ি ছেড়ে আমার কাছে এসেছে। এই অবস্থায় ওকে ছেড়ে আমি 5 বছরের জন্য বিদেশে। অনিন্দ, কেপটাউন তো বাড়ির পাশে দীঘা নয় যে আজকে তুমি বললেই কালকে চলে যাবে। সব প্রসেস হয়ে তোমার যেতে যেতে তাও এখনো 2 মাস ধরে রাখো। ততদিনে তুমি আর অনামিকা আশা করি একটু গুছিয়ে নিতে পারবে। ভবিষ্যৎ নিয়ে ভাবার কিন্তু সময় এখনো আছে। তুমিও অনামিকার সাথে কথা বলো, দুজনে ডিসকাস করো। তুমি চাইলে কোম্পানি স্পাউস ভিসার ব্যবস্থা করে দেবে, কিন্তু তার আগে তোমাদের বিয়েটা সেরে নিতে হবে। আমি তোমাকে এই সপ্তাহটা সময় দিলাম, তুমি আমাকে জানাও। অফিসের পরে বাড়ি ফিরে দেখে অনামিকা আর মা গল্প করছে বসার ঘরে। বাবা পাশের ঘরে ইজি চেয়ারে বসে বই পড়ছিল। অনামিকা অনিন্দকে দেখে জিজ্ঞাসা করল, সান্যাল স্যার কী বলল অনিন্দ? অনিন্দ লীলাদেবীকে বলল, মা একটু চা করবে? হ্যাঁ বাবিন, করে নিয়ে আসছি। অনু, তুমি চা খাবে? হ্যাঁ চলুন, আমি আপনাকে হেল্প করছি। লীলাদেবী বুঝলেন অনিন্দ অনামিকার সাথে একা কথা বলতে চান, তাই বললেন, না তুমি বাবিনের সাথে কথা বলো, আমিই করে আনছি। অনামিকাকে একা পেয়ে অনিন্দ সান্যাল স্যারের সাথে কথোপকথনে সবটা জানালো। অনামিকা সব শুনে কিছুক্ষণ চুপ করে রইল। এত তাড়াতাড়ি তার জীবনে যে এত কিছু বদলে যেতে পারে কিছুতেই যেন বিশ্বাস হচ্ছিল না। মনের মধ্যে একটা তোলপাড় চলছে। হঠাৎ দেশ ছেড়ে, চেনা শহর ছেড়ে এত দূরে যাওয়া, কিন্তু পর মুহূর্তেই তার মনে হলো এই শহরে তার আছেটাই বা কি? শুধুই কিছু তিক্ত স্মৃতি আর বাবার রক্তচক্ষু। তার চেয়ে অনিন্দর হাত ধরে নতুন কোনো দেশে নতুন কোনো আকাশ দেখাই তো ভালো। অনিন্দ বুঝতে পারল অনামিকার মনের অবস্থা। মেয়েটা এক রাতের মধ্যে মনে হচ্ছে অনেকটা ম্যাচিওর হয়ে গেছে। চোখের তলায় কালি, নির্ঘাত সারা রাত জেগেছে, উস্কো খুস্কো চেহারা। অনিন্দ বলল, অত তাড়াহুড়োর কোনো দরকার নেই, আমরা ধীরে সুস্থে ভেবে ডিসিশন নেব। কিন্তু অনামিকা, আমাদের যদি কেপটাউন যেতে হয় তার আগে আমাদের বিয়ে করতে হবে, না হলে তোমার স্পাউস ভিসা পাওয়া একটু প্রবলেম হবে। অনামিকা তাকালো অনিন্দর দিকে। মানুষটা চোখে মুখে একটা অস্থিরতা, একটা তাড়া, একটা ভয়। অনামিকা জানে অনিন্দ যা বলছে তা পরিস্থিতির চাপেই বলছে, কিন্তু কথাটা শোনার পর থেকে অনামিকার মাথার ভিতরটা কেমন যেন ফাঁকা হয়ে গেল। কেপটাউন, ভিসা, বিয়ে শব্দগুলো কানে ঢুকছে ঠিকই, কিন্তু মস্তিষ্কে পৌঁছতে যেন অনেকটা সময় নিচ্ছে। মনে হচ্ছে সব কিছু বড় বেশি দ্রুত ঘটে যাচ্ছে, যেন একটা তীব্র ঘূর্ণিঝড়ের মাঝখানে সে দাঁড়িয়ে আছে আর তার চারপাশের চেনা জগৎটা মুহূর্তের মধ্যে বদলে যাচ্ছে। গত 3 বছরের সম্পর্কে বিয়ে নিয়ে তারা কত স্বপ্নই তো দেখেছে, কত পরিকল্পনা করেছে, কিন্তু এইভাবে এত হুট করে কোনো প্রস্তুতি ছাড়া। অনামিকার মনে হলো সে যেন একটা দ্রুতগামী ট্রেনে উঠে পড়েছে, অথচ তার লাগেজ গোছানোই হয়নি। একদিকে অনিন্দর হাত ধরে নতুন জীবনের হাতছানি, অচেনা এক দেশে পাড়ি দেওয়ার রোমাঞ্চ, আর অন্যদিকে নিজের চেনা শহর, বাবা, নিজের ক্যারিয়ার সব কিছু এক লহমায় ছেড়ে যাওয়ার ভয়। যদিও নিজের পরিবার বাড়ি ছেড়েই সে অনিন্দর কাছে চলে এসেছে। অনামিকার বুকের ভিতরটা ধরফর করতে লাগলো। সে অনিন্দকে ভালোবাসে, বিশ্বাস করে। অনিন্দর সাথে সে পৃথিবীর যে কোনো প্রান্তে যেতে রাজি, কিন্তু হঠাৎ করে এত বড় দুটো সিদ্ধান্ত, দেশ ছাড়া আর বিয়ে করা, একসাথে তার কাঁধে এসে পড়ল। এই ভারটা সে সামলাবে কি করে? সে বুঝতে পারল না ঠিক কোন অনুভূতিটা এখন তার মধ্যে কাজ করছে। আতঙ্ক, আনন্দ, উত্তেজনা নাকি বিষাদ? সে শুধু ফ্যালফ্যাল করে অনিন্দর দিকে তাকিয়ে রইল, যেন সময়টা তার জন্য থমকে গেছে, অথচ বাকি পৃথিবীটা ছুটছে পাগলের মতো। আজ প্রায় 1.5 মাস হতে চলল মেয়ে বাড়িতে নেই। দাশগুপ্ত ভিলা এখন শ্মশানের মতো নিস্তব্ধ। সুনির্মলবাবু তার বিশাল বেডরুমে একা বসে আছেন। সেদিনের সেই ঘটনার পর তিনি আর অফিস বা ফ্যাক্টরি যাননি।
ঘরে বসে ফোনেই সব সেরেছেন। হিমাংশু ভদ্রকেও আর ফোন করা হয়নি। আসলে সুনির্মলবাবু ভাবতেই পারেননি তার চোখের সামনে দিয়ে তার দম্ভকে চূর্ণ করে তার মেয়ে অন্য একটি ছেলের সাথে বাড়ি থেকে বেরিয়ে যাবে। তার সামনে টিপয়ের ওপর খোলা পড়ে রয়েছে মৈত্রী দেবীর সেই ডায়েরি। গতকাল রাতে অনেক সাহস সঞ্চয় করে তিনি সেই ডায়েরিটা পড়েছেন। প্রতিটি পাতায় ঝরে পড়েছে মৈত্রী দেবীর কান্না, অভিমান আর একাকিত্বের কথা। কিভাবে সুনির্মলবাবুর অবহেলা তাকে তিলে তিলে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছিল তার নিখুঁত বর্ণনা। পড়তে পড়তে সুনির্মলবাবুর মনে হয়েছে তিনি আয়নার সামনে দাঁড়িয়ে আছেন আর আয়নায় ভেসে উঠছে এক খুনির প্রতিবিম্ব। হঠাৎ ফোনের শব্দে তার চমক ভাঙল। হিমাংশু ভদ্র। তিনি ফোনটা ধরলেন। সুনির্মলবাবু কিছু বলার আগেই হিমাংশু ভদ্র বললেন, হ্যালো সুনির্মল, আমার ছেলে দুর্গেশের বিয়ে আমি অন্য জায়গায় ঠিক করেছি। আর আমাদের পার্টনারশিপের যে ডিলটা হয়েছিল সেটাও আমি ভাবছি ক্যান্সেল করব। যে লোক নিজের মেয়ের দায়িত্ব নিতে পারে না, এতগুলো দিন হয়ে গেল এখনো নিজের মেয়েকে তুমি ঘরে ফেরাতে পারলে না। তোমার মেয়ে এখন অন্য পুরুষের সাথে লিভ ইন করছে। এই খবরটা বাজারে ছড়ানোর আগেই আমি তোমার সঙ্গে সব সম্পর্ক শেষ করতে চাই। সুনির্মলবাবুকে কোনো কথা বলতে না দিয়েই হিমাংশু ভদ্র ফোনটা কেটে দিল। সুনির্মলবাবু পাথর হয়ে বসে রইলেন। ব্যবসা, সম্মান, প্রতিপত্তি সব কিছু তাসের ঘরের মতো ভেঙে পড়ছে। আর এই সবের জন্য দায়ী কে? অনামিকা, না তার নিজের দম্ভ? হঠাৎ তার মনে হলো ঘরটা বড্ড ফাঁকা। মৈত্রী নেই, অনু নেই, কেউ নেই তাকে এক গ্লাস জল দেওয়ার মতো। এই বিশাল অট্টালিকা আজ তাকে গিলতে আসছে। অনুতপ্ত সুনির্মলবাবু কাঁপা কাঁপা হাতে অনামিকার নম্বরে ডায়াল করলেন। একবার, দুবার, তিনবার ফোনটা বেজে গেল, কিন্তু কেউ ধরল না। হয়তো অনামিকা নম্বরটা দেখেই ফোনটা সাইলেন্ট করে দিয়েছে। হয়তো সে আর বাবার গলা শুনতে চায় না। সুনির্মলবাবু ডুকরে কেঁদে উঠলেন। এতদিনে তিনি বুঝতে পারলেন যে তিনি জীবনে খুব একা, কেউ নেই তার। হঠাৎই তিনি ঘরের মধ্যে চিৎকার আরম্ভ করলেন, অনু, অনু মা আমার, তুই ফিরে আয়, আমাকে ক্ষমা করে দে। একতলা থেকে মিনতি ছুটে আসলো। মিনতি ভেবেছে কিছু একটা হয়ে গেছে ঘরে। ঘরে ঢুকতে গিয়েও সে দাঁড়িয়ে পড়ল। সুনির্মলবাবু অঝরে কেঁদে চলেছেন আর মাথা চাপড়ে চলেছেন। বাড়ির কর্তার এই রকম অবস্থা মিনতি এত বছরে কোনো দিন দেখেনি। সে একটু হতচকিত হয়ে গেছে। সুনির্মলবাবু মিনতিকে দেখেই ছুটে এলো। মিনতি, অনুকে ফিরিয়ে আনতে হবে। হ্যাঁ বাবু, আপনি বসুন, আমি একটু জল নিয়ে আসি। না মিনতি, এই আমি কি করলাম? আমার নিজের হাতে আমি আমার সংসারটা নষ্ট করে দিলাম মিনতি। দোতলায় সুনির্মলবাবুর চেঁচামেচিতে একতলায় যেসব পরিচারিকারা ছিল তারা সবাই ছুটে এসেছে। কেউই বুঝতে পারছে না হঠাৎ করে সুনির্মলবাবু এরকমভাবে কান্নাকাটি কেন শুরু করেছেন। চিৎকার করছেন, কান্নাকাটি করছেন, সবাই সবার মুখ চাওয়াচাওয়ি করছে। মিনতি সুনির্মলবাবুকে খাটে বসিয়ে বলল, বাবু আমি এক গ্লাস জল নিয়ে আসি, আপনি বসুন। ঘর থেকে বেরিয়ে যখন দেখল একতলা থেকে সব পরিচারিকারা ওপরে উঠে আসছে, তখন মিনতি সবাইকে ধমকে ধামকে আবার কাজে পাঠালো। এতদিন ধরে এই বাড়িতে কাজ করছে মিনতি, এইটুকু জানে যে বাড়ির ভেতরের খবর বাইরে যাওয়া উচিত নয়। কিন্তু সবাই সব কিছু জানে, তাও নিজেদের মধ্যে কেউ কিছু বলে না। বলে না তার কারণ, এই কথাটা যদি 5 কান হয়ে যায় তাহলে হয়তো এই বাড়ির চাকরি তাদের খোয়াতে হতে পারে। সবাই জানে সুনির্মলবাবুর রাগ মেজাজ কতখানি। মিনতি যখন নিচে গেছে তখন সুনির্মলবাবু
তার ফোন বুক ঘেঁটে বের করলেন মিস্টার সান্যালের নম্বর। হঠাৎই তার মনে হলো, অনামিকাকে পাওয়া যাচ্ছে না তো কি হয়েছে, অনিন্দ তো আছে। অনিন্দকে ফোন করে তার নিজের অনুতাপের কথা, অনুশোচনার কথা সবই জানাবেন। অনিন্দই একমাত্র ভরসা তার মেয়েকে খুঁজে পাওয়ার। আজ যাদবপুরের বাড়িতে ব্যস্ততা তুঙ্গে। মাঝে কেটে গেছে 1.5 মাস। বসার ঘরটা এখন প্যাকিং বাক্সে ভর্তি। অনিন্দ আর অনামিকা মিলে সব গোছগাছ করছে। সামনের সপ্তাহেই তাদের ফ্লাইট। অনিন্দর মা লীলাদেবী একদিকে চোখের জল মুছছেন, অন্যদিকে ছেলের জন্য আচারের বয়াম আর মশলার প্যাকেট তৈরি করছেন। ছেলে বৌমা এত দূরে চলে যাচ্ছে, মনটা খারাপ ঠিকই, কিন্তু তিনি জানেন এটা ওদের মঙ্গলের জন্যই। অনামিকার মনে সে ঝড়ের পর কেটে গেছে প্রায় 1.5 মাস। এই সময়টুকু যেন কোনো এক জাদু বলে তাদের চেনা ছকবাঁধা জীবনটাকে পুরোপুরি ওলটপালট করে দিয়েছে। তবে মুখের কথায় রাজি হওয়া আর বাস্তবের মাটিতে দাঁড়িয়ে সিদ্ধান্ত নেওয়া, দুটোর মধ্যে অনেক ফারাক। অনামিকার মনে ছিল হাজারো দ্বিধাদ্বন্দ্ব। সব ছেড়ে সত্যি কি সে পারবে মানিয়ে নিতে? কিন্তু অনিন্দর চোখের সেই অটুট বিশ্বাস আর ভালোবাসার দিকে তাকিয়ে সব ভয় নিমেষে উবে যেত। শেষমেশ অনামিকা বিয়েতে রাজি হয়। মিস্টার সান্যালের পরিচিত একজন অভিজ্ঞ উকিল ধরা হলো। লিগ্যাল বিয়ের অ্যাপ্লিকেশন জমা পড়ল কোর্টে। ভাগ্যক্রমে 1 মাসের মধ্যেই বিয়ের তারিখও পাওয়া গেল। রেজিস্ট্রির আগের রাতে অনামিকার খুব ইচ্ছে হয়েছিল বাবাকে একটা ফোন করতে। হাজার হোক জন্মদাতা পিতা তো। কিন্তু পর মুহূর্তেই এক অজানা আশঙ্কায় হাতটা গুটিয়ে নিল সে। যদি বাবা খবরটা পেয়ে শেষ মুহূর্তে পুলিশ নিয়ে এসে বিয়েতে বাধা দেন, যদি তাদের মধ্যে আবার বিভেদ সৃষ্টি করার চেষ্টা করেন, সেই ভয়ে আর কিছুই জানানো হলো না। সবটুকু অভিমান আর ভয় বুকে চেপেই সে নতুন জীবনের পথে পা বাড়ালো। কোনো জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান নয়, কোনো সানাইয়ের সুর বা 1000 ওয়াটের আলোও নয়। একদম ঘরোয়াভাবে যাদবপুরের বাড়িতেই ওদের 4 হাত এক হলো। উকিলবাবু আর গুটি কয়েক ঘনিষ্ঠ বন্ধুর উপস্থিতিতে সইসাবুত করে আইনি বিয়েটা সম্পন্ন হলো। অনামিকা দাশগুপ্ত কলমের খোঁচায় হয়ে গেল অনামিকা রায়। এবার ডিসেম্বরে কলকাতায় বেশ জাঁকিয়ে শীত পড়েছে। জানালার বাইরে কুয়াশাচ্ছন্ন সকাল। বিয়ের পাট চুকে গেছে, ভিসার কাজও প্রায় শেষ। সামনের মাসে অর্থাৎ নতুন বছরের শুরুতেই তারা পাড়ি দেবে কেপটাউন। নতুন বছর পড়তে আর 1 সপ্তাহ বাকি। নতুন বছর, নতুন দেশ, নতুন জীবন, সবটাই যেন দরজায় কড়া নাড়ছে। আজ রবিবার, সকাল 10টা বাজছে। সবাই জলখাবার সেরে নিয়েছে। আর আজ অফিস ছুটি বলে অনিন্দ আর অনামিকা শেষ মুহূর্তের গোছগাছ করে নিচ্ছে। ওদিকে পরিতোষবাবু সকালের খবরের কাগজটা নিয়ে সবে বসেছেন, আর লীলাদেবীও রান্নার কাজে ব্যস্ত। হঠাৎই কলিং বেলটা বেজে উঠল। পরিতোষবাবু গেলেন দরজা খুলতে। দরজা খুলেই তিনি থমকে গেলেন। দরজায় দাঁড়িয়ে আছেন সুনির্মল দাশগুপ্ত। কিন্তু সেই ধূপ দুরস্ত উদ্ধত মানুষটা আজ নেই। উস্কো খুস্কো চুল, কোটরে বসা চোখ, পরনে সামান্য একটা পাঞ্জাবি। তাকে দেখে মনে হচ্ছে গত কয়েকদিনে তার বয়স যেন 10 বছর বেড়ে গেছে। পরিতোষবাবু প্রথমে চিনতে পারলেন না তাকে। কে? কাকে চাই? আমি অনামিকার বাবা। সুনির্মলবাবুর গলা দিয়ে স্বর বেরোচ্ছিল না। অনামিকা ঘরের ভেতর থেকে তার বাবার গলার স্বর শুনতে পেল। সে দৌড়ে এলো দরজায়। বাবা! সুনির্মলবাবু মেয়েকে দেখে নিজেকে আর ধরে রাখতে পারলেন না। দরজার চৌকাঠেই বসে পড়লেন। 2 হাতে মুখ ঢেকে শিশুর মতো কেঁদে উঠলেন। আমাকে মাফ করে দে মা, আমি ভুল করেছি, অনেক পাপ করেছি। তোর মায়ের সাথে যা করেছি তোর সাথেও তাই করতে যাচ্ছিলাম। আমি ক্ষমতার লোভে অন্ধ হয়ে গিয়েছিলাম মা। অর্থের দম্ভ আমার কাছ থেকে সব কিছু কেড়ে নিয়েছে মা, আমাকে ক্ষমা করে দে। 1 মুহূর্তের মধ্যেই অনামিকার মান অভিমান সব ভেঙে চুরে গেল। অনামিকা ছুটে গিয়ে বাবাকে ধরল। অনিন্দও এগিয়ে এলো। সুনির্মলবাবু অনিন্দর হাত দুটো ধরে বললেন,
অনিন্দ বাবা, তুমি ঠিকই বলেছিলে। আমি পৃথিবীর সবচেয়ে দরিদ্র বাবা। আমার সব টাকা, সব প্রতিপত্তি আজ মিথ্যে মনে হচ্ছে। তোমরা দুজনে আমাকে ক্ষমা করে দাও। আমি তোমাদের আটকাতে আসিনি। আমি আমি তোমাদের আশীর্বাদ করতে এসেছি। অনিন্দ সুনির্মলবাবুকে ধরে সোফায় বসালো, জল দিল। সুনির্মলবাবু শান্ত হয়ে বললেন, আমি মিস্টার সান্যালের কাছে সবই শুনেছি। তোমরা আইনি বিয়ে করেছ, তোমরা কেপ টাউন যাচ্ছ। খুব ভালো খবর। এই বিষাক্ত পরিবেশ থেকে দূরে গিয়ে তোমরা নতুন করে শুরু করছো। আমার একমাত্র মেয়ের আইনি বিয়ে হয়ে গেল। আমি থাকতে পারলাম না। এত হতভাগ্য বাবা আমি। অনামিকা আর নিজেকে আটকাতে পারল না। বাবার কাঁধে মাথা রেখে কাঁদল। অনেক দিনের জমা অভিমান আর চোখের জলেই ধুয়ে গেল। বাবা যে এইভাবে বদলে যেতে পারেন তা সে স্বপ্নেও ভাবেনি। আইনি বিয়ে তো আগেই হয়েছিল, কিন্তু সুনির্মলবাবু এবার জেদ ধরলেন মেয়েকে তিনি সামাজিকভাবে সম্প্রদান করবেন। অনামিকা ভাবল, বাবা হয়তো ছোট্ট কোনো অনুষ্ঠানের কথা বলছেন, কিন্তু সুনির্মলবাবু মাথা নেড়ে দৃঢ় স্বরে জানালেন, রেজিস্ট্রিত কাগজের জন্য, কিন্তু আমার মেয়ের বিয়ে সাদামাঠা হবে না। সুনির্মল দাশগুপ্তর একমাত্র মেয়ের বিয়ে হবে রাজকীয়ভাবে। অনামিকা আর অনিন্দ আকাশ থেকে পড়ল। সামনের সপ্তাহে ফ্লাইট, এর মধ্যে রাজকীয় আয়োজন, এ কি সম্ভব? কিন্তু সুনির্মলবাবু কারোর আপত্তি শুনলেন না। তিনি ফোন বের করে একের পর এক কল করতে শুরু করলেন। শহরের সেরা ডেকোরেটর, ক্যাটারার, ফুলের দোকান সবাইকে তটস্থ করে তুললেন। তার পুরনো যোগাযোগ আর টাকার দাপটে অসম্ভবও এখন সম্ভব হতে শুরু করল। আর পরের কয়েকটা দিন ঝড়ের বেগে যেন কেটে গেল। অনামিকা দাশগুপ্ত ভিলায় ফিরে গেল। সেখান থেকেই তার বিয়ে হবে। আর যাদবপুরের সে ছোট্ট গলি, অনিন্দদের ছিমছাম বাড়িটাও নিমেষে সেজে উঠল আলোর রোশনাইয়ে। আগামীকাল অনামিকা আর অনিন্দ সামাজিকভাবে বিবাহ বন্ধনে আবদ্ধ হবে। অনিন্দ এসেছিল দাশগুপ্ত ভিলাতে একটা কাজে। হঠাৎ অনামিকাকে খুঁজে না পেয়ে মিনতিদিকে জিজ্ঞাসা করে। মিনতিদি জানায় অনামিকা ছাদে। এই শীতের রাতে অনামিকা ছাদে একা একা কী করছে? মিনতিদিকে বলে অনিন্দ 2 কাপ কফি নিয়ে অনামিকার কাছে ছাদে যায়। ছাদে গিয়ে অনিন্দ দেখে অনামিকা এক ধারে চুপ করে দাঁড়িয়ে আছে। পেছন থেকে জিজ্ঞাসা করে, কি হলো? বিয়ের আগের রাতের কোণে মন খারাপ করছে নাকি? অনিন্দ আলতো করে অনামিকার পাশে বসল। অনামিকা কফির মগটা হাতে নিয়ে বলল, অনিন্দ, এই যে এত জাঁকজমক, এত আয়োজন, আমার কেমন যেন লাগছে। আমি তো এসব কিছু চাইনি। আমি শুধু তোমাকে চেয়েছিলাম, আর একটু শান্তি চেয়েছিলাম। আমি জানি অনু, কিন্তু তুমি ভেবে দেখো, এটা তোমার বাবার প্রায়শ্চিত্ত। উনি টাকা দিয়ে ভালোবাসা কিনতে চেয়েছিলেন, পারেননি। এখন উনি টাকা খরচ করে অন্তত নিজের মনের অপরাধবোধটুকু কমাতে চাইছেন। ওনাকে এই সুযোগটুকু দাও, দেখবে ওনার মনের ভারটাও একটু কমবে। অনামিকা অনিন্দর চোখের দিকে তাকালো। সেই চোখে অগাধ আশ্রয়। সে বলল, তুমি আমার জীবনের সবথেকে বড় সম্পদ অনিন্দ। তোমাকে ছাড়া আমি আর কিছুই যে ভাবতে পারি না। কাল থেকে আমাদের নতুন একটা জীবন শুরু। তোমাকে যেদিন আমি দাশগুপ্ত ভিলা থেকে নিয়ে গিয়েছিলাম, সেদিন থেকেই আমি নতুন জীবনে পা দিয়েছি অনু। সেদিনই আমি বুঝে গিয়েছিলাম আমার জীবন আর আগের মতো নেই। এখন থেকে আমার জীবনের সঙ্গে আর একজনের জীবন জুড়ে গেছে, যে আমার কাছে আমার জীবনের থেকেও দামি। এখন থেকে আমরা একসাথে উঠব, একসাথে পড়ব, একসাথে আবার উঠব। কি তাই তো? সত্যি, এই কদিনে আমাদের জীবনটা কেমন উল্টে পাল্টে গেল। আমার তো রূপকথা মনে হচ্ছে। অনিন্দ হাসল। কফি মগটা ছাদের কর্নারে রেখে পিছন থেকে অনামিকাকে জড়িয়ে ধরল। বলল, অনু, তোমার মনে আছে সেই কফি শপের কথা, যেদিন তোমার সাথে আমার প্রথম দেখা? মনে থাকবে না কেন? অনামিকা কফি মগ রেখে অনিন্দর দিকে ফিরে ওর বুকে মাথা রাখল। তুমি আমার ল্যাপটপ, কাগজপত্রের উপর কফি ফেলে দিয়েছিলে। সেদিন কি ভেবেছিলে আমরা কোনোদিন এই ছাদে দাঁড়িয়ে এইভাবে কফি খাবো? না, ভাবিনি। তখন তো জানতামই না যে একটা কফির দাগ
আমার জীবনের এমন রঙিন একটা ছবি আঁকবে। অনামিকা আর অনিন্দ আরও ঘনিষ্ঠ হলো। ডিসেম্বর মাসের শেষ, কিন্তু তেমন ঠান্ডা নেই। হালকা হিমেল হাওয়াতে ওরা এই উষ্ণ আলিঙ্গন আরও উপভোগ করল। পরদিন সন্ধ্যায় অনিন্দদের বাড়ি এক টুকরো রাজপ্রাসাদে পরিণত হয়েছে। ওদিকে দাশগুপ্ত ভিলাও নতুন করে সেজে উঠেছে। অনামিকা তার মায়ের লাল বেনারসিতে সেজে কোণে সাজে বসে আছে। বাড়ি ভর্তি লোকজন। হঠাৎ দরজায় টোকা পড়ল। সুনির্মল বাবু ঢুকলেন। তার পরনে আজ সাদা ধুতি পাঞ্জাবি, চোখে মুখে এক অদ্ভুত প্রশান্তি, অদ্ভুত আনন্দ। তিনি মেয়ের পাশে এসে দাঁড়ালেন। আয়নায় অনামিকার প্রতিবিম্ব দেখে তার চোখ ভিজে উঠল। সুনির্মল বাবু বললেন, অনুমা। হ্যাঁ বাবা। সুনির্মল বাবু পকেট থেকে একটা পুরনো মখমলের বাক্স বের করলেন। বাক্সটা খুলে অনামিকার হাতে দিলেন। ভেতরে একজোড়া ভারী সোনার বালা। এটা তোমার মায়ের। মৈত্রী এটা ওর বিয়ের সময় পড়েছিল। সবসময় বলতো অনুর বিয়ের সময় এটা ও নিজে অনুকে দেবে। আমি এতদিন এটা লকারে রেখেছিলাম, লকারে আটকেই রেখেছিলাম বলতে পারো। যেমন আমি তোমাকে আটকে রেখেছিলাম। আমাকে ক্ষমা করে দিও মা। অনামিকা বালা দুটো হাতে নিয়ে দেখল। মায়ের স্পর্শ যেন লেগে আছে ওতে। সুনির্মল বাবু অনামিকার মাথায় হাত রাখলেন। তার গলা কাঁপছে। অনু, আমি ভালো বাবা হতে পারিনি, আমি জানি। তোমাকে অনেক কষ্ট দিয়েছি, কিন্তু বিশ্বাস করো মা, আজ এই সাজে তোমাকে দেখে আমার মনে হচ্ছে আমার মৈত্রী যেন ফিরে এসেছে। তুমি খুব সুখী হও। অনিন্দ খুব ভালো ছেলে, খুব ভালো রাখবে তোমাকে। হ্যাঁ, আমি প্রথমে ওকে একটু চিনতে ভুল করেছিলাম। অনামিকা উঠে দাঁড়িয়ে বাবাকে জড়িয়ে ধরল। থাক না বাবা, যা হয়ে গেছে সেগুলোকে বাদ দাও। আমি আর কিছু চাই না। বাবা মেয়ের চোখের জলে ধুয়ে গেল বহু বছরের জমে থাকা অভিমান। বিয়ের সন্ধেটা ছিল স্বপ্নের মতো। সানাইয়ের সুর, ফুলের গন্ধ, অতিথিদের ভিড়ে মুখরিত হয়ে উঠল দাশগুপ্ত ভিলা। সুনির্মলবাবু নিজে দাঁড়িয়ে থেকে মেয়ের সম্প্রদান করলেন। মন্ত্রোচ্চারণের সময় তার চোখ দিয়ে অঝরে জল পড়ছিল, কিন্তু সেই জল আনন্দের নাকি বিচ্ছেদের তা বোঝা দায়। বিয়ের ঠিক 3 দিন বাদেই অনিন্দ আর অনামিকা কেপ টাউনের উদ্দেশ্যে পাড়ি দিল। এয়ারপোর্টের দৃশ্যটাও ছিল বড় আবেগঘন। লীলাদেবী এবং পরিতোষবাবু অনামিকাকে জড়িয়ে ধরে আশীর্বাদ করলেন। সুনির্মলবাবু অনিন্দকে বুকে জড়িয়ে ধরে বললেন, আমার আমানত তোমার হাতে তুলে দিলাম বাবা, ওকে আগলে রেখো। আমি তো পারিনি, তুমি অন্তত ওর মুখে হাসি ফুটিও। অনিন্দ কথা দিল, আপনি নিশ্চিন্ত থাকুন বাবা। প্লেন যখন কলকাতার মাটি ছেড়ে আকাশে ডানা মেলল, অনামিকা জানালার বাইরে তাকিয়ে রইল। নিচে ছোট হতে থাকা শহরটার দিকে তাকিয়ে সে একটা দীর্ঘশ্বাস ফেলল। এই শহরে তার কান্না, হাসি, প্রেম, অভিমান সব মিশে আছে। কিন্তু এখন সামনে অনন্ত আকাশ। অনিন্দ তার হাতটা ধরল। কি ভাবছ? ভাবছি জীবনটা খুব অদ্ভুত, তাই না? একটা শেষ থেকেই আর একটা শুরুর গল্প লেখা হয়। কেমন লাগলো আজকের গল্প? একটা মিষ্টি প্রেমের গল্প। আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই জানাবেন, কমেন্ট করবেন। যারা নতুন এসেছেন, যদি গল্প পাঠ ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সাবস্ক্রিপশন ইজ টোটালি ফ্রি। আপনারা সাবস্ক্রাইব করে রাখলে এর পরে যখন আমি নতুন গল্প আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আজকে এই পর্যন্তই। নতুন গল্প নিয়ে আবার শিগগিরই আসছি। সবাই খুব ভালো থাকবেন। নমস্কার।